হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের পদার্থের গাঠনিক ধর্মের পার্ট 2 নিয়ে আবার হাজির হলাম তোমাদের সবার সাথে। আমি তোমাদের আলী নওয়াজ ভাইয়া। তো আমরা লাস্ট ক্লাসে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টির আমরা হচ্ছে 2022 সালের কোশ্চেন গুলো সলভ করেছিলাম। শুধুমাত্র কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্নটা বাকি আছে। এটা আমি তোমাদেরকে পরবর্তীতে আলাদাভাবে দেখিয়ে দিব। এটার সাথে আরো 3-4টা সিকিউ থাকবে যেগুলো কিনা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। তো ওই ডিফিকাল্ট সিকিউ গুলোকে নিয়ে আমি আলাদা একটা ক্লাস করব, সেগুলো আমি হচ্ছে দেখাই দিব, ঠিক আছে? তবে ডিফিকাল্ট বলতে আমি বারবারই বলছি, এই কারণে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে ডিফিকাল্ট বলতে হচ্ছে একটু কনসেপ্ট একটু এদিক সেদিক, এই কারণে আমি ওগুলোকে নিয়ে আলাদা করছি, ঠিক আছে? মানে তোমরা যখন সিকিউ যখন সলভ করতে যাবা, দেখবা যে যেগুলো আমি আলাদা একটা ক্লাস নিব ওগুলাই দেখবা তোমরা আটকে যাবা। তো যাদের যাদের তখন দরকার হবে ওই ডিফিকাল্ট যে ক্লাসটা থাকবে ওটা দেখে ফেললেই হচ্ছে তোমাদের প্রবলেম গুলো দূর হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই, হ্যাঁ? তো আমাদের যে ক্লাসে আজকে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর একটা কোয়েশ্চেন। তো এখানে আমাদের গরুর গতে কি বলেছে দেখো, ভি 30 একক আয়তনে বিভব শক্তি কত? তো ভাইয়ারা আমি একক আয়তনে কি বলেছিলাম, একক আয়তনে আমরা বিভব শক্তি, সঞ্চিত শক্তি, তারপর হচ্ছে একক আয়তনে আমাদের কৃত কাজ বা একক আয়তনে সর্বোচ্চ সঞ্চিত শক্তি সবকিছুকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে প্রকাশ করি। এবং ইউর আমরা কি কি ফর্মুলা জানি, তাহলে চলো আমরা একটু দেখে নিই। আমরা ঢাকা বোর্ড 2019 করছি, তাই না? তাহলে আমি একটু লিখে নিই, ঢাকা 2019। তাহলে আমাদের এই যে আমাদের ঢাকা 2019-এর সেখানে আমরা কি বের করব? একক আয়তনে বিভব শক্তি। তাহলে একক আয়তনে বিভব শক্তির সূত্র কি কি ছিল? হাফ ওয়াই এল বাই এল হোল স্কোয়ার, এটা দিয়ে আমরা করতে পারি। অথবা আমরা আরেকটা করতে পারি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। পীড়ন মানে কি? এফ বাই এ। বিকৃতি মানে কি? এল বাই এল, তাই না? আমরা এভাবে সূত্রটা করতে পারি। তো আমরা এখন এটা দিয়ে অঙ্কটা করব নাকি এটা দিয়ে অঙ্কটা করব, সেটা আমরা উদ্দীপক দেখে ঠিক করব। তো চলো আমরা উদ্দীপকটা দেখে ফেলি। আমাদেরকে বলছে বি তারের জন্য বলছে, তাই না? তাহলে দেখো, একটি দৃঢ় অবিলম্বন থেকে 200 সেন্টিমিটার দৈর্ঘ্য, তার মানে এল দেওয়া আছে। 200 সেন্টিমিটার মানে কি? 2 মিটার। 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ, তার মানে আমাদের এ দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দুটি তারেরই দৈর্ঘ্য আর এ সমান, মানে এল এবং এ সমান। এ এবং বি তার ঝুলিয়ে তার দ্বয়ের নিচে দুইটা তারের মধ্যে আমাদের 10 কেজি ভর ঝুলানো আছে, মানে দুইটা তারের জন্য আমাদের ভর সেম। বলেছে এ তারটির দৈর্ঘ্য 7% বৃদ্ধি করা হয়েছে আর বি তারটির দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেয়েছে। তো আমাদের কি লাগবে? আমাদের বি তার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা বি তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ে কাজ করব। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের ফর্মুলাটা কি হবে বলতো। এখানে কি কোথাও ওয়াই দেওয়া আছে? ওয়াই ইয়ং মডুলাস দেওয়া আছে না? ইয়ং মডুলাস দেওয়া নাই। তাহলে ইয়ং মডুলাস দেওয়া না থাকলে আমরা এই সূত্র দিয়ে ম্যাথটা করব না, আমরা 2 নাম্বার সূত্র দিয়ে ম্যাথটা করব, ঠিক আছে? আমরা এইভাবে আমরা হচ্ছে পরীক্ষায় আমরা হচ্ছে মাথায় নিয়ে চিন্তা করবো যে আসলে আমার তো হচ্ছে একক আয়তনে বিভব শক্তি বের করার সূত্র হচ্ছে দুইটা, তো আমি কোন সূত্র দিয়ে ম্যাথ করবো? তো উদ্দীপক দেখবো, উদ্দীপক দেখে তুমি খেয়াল করছো আমি দেখলাম যে আমাদের কি ওয়াই নাই। তো যেহেতু ওয়াই নাই তাহলে আমরা 2 নাম্বার সূত্র দিয়ে ম্যাথটা করবো। তাহলে এখন চলো চলো আমরা 2 নাম্বার সূত্র দিয়ে আমরা ম্যাথটা করি। আমরা জানি, তোমরা পরীক্ষায় আজা লেখো না, আমরা জানি পুরাপুরি লেখো। তাহলে আমরা জানি ইউ ইকুয়াল টু হাফ পীড়ন, পীড়ন মানে কি? এফ বাই এ। বিকৃতি মানে কি? এল বাই এল। ঠিক আছে? তো আমি এখানে মান কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখে নিই, যেহেতু আমরা আজকে এই পার্টের প্রথম অঙ্ক করতেছি। তাহলে আমাদের এল কত? 200 সেন্টিমিটার। এল এল হচ্ছে বড় হাতের এল, 200 সেন্টিমিটার। তো এটাকে আমরা মিটারে নিয়ে যাব। মিটারে নিলে কত হবে? 2 মিটার, কারণ আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমাদের স্মল এল কত? দৈর্ঘ্য বৃদ্ধি কোন তারের জন্য বলছে এটা বলো তো? বি তারের, তাই না? বি তার, তাহলে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত? 8%। তাহলে এল হচ্ছে আমাদের এল এর 8%। তো আমি এখানে একটু লিখে রাখি বি তারের। বি তারের আমি বি তারের বের করছি, তাই না? বি তারের গরুর গড় প্রশ্নটা কি? বি তারের জন্য। তাহলে এল কত? 2 মিটার। তাহলে 2 এর 8%, তার মানে 2 × 8/100। তো এটা হিসাব করলে আমাদের কত আসবে? 0.16। 0.16 মিটার আসবে। আর কি কি আছে বলো? এ আছে, তাই না? এ এ আমাদের প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে। উদ্দীপকে এ কত দেওয়া আছে? 1 মিলিমিটার স্কোয়ার। উদ্দীপকে এ দেওয়া আছে কত? 1 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এই 1 মিলিমিটার স্কোয়ার আমরা কিভাবে বের করতে পারি? 1 মিনিট। আচ্ছা, এই যে নাও। তাহলে এ হচ্ছে কত? 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? 1 × 10⁻⁶ মিটার স্কোয়ার। আর রইল বাকি কি? এফ। তো এফ কি সরাসরি দেওয়া আছে? না, প্রশ্নে এম দেওয়া ছিল, ভর ভর। তাহলে এম কত? 10 কেজি দেওয়া আছে। তাহলে এটার সাথে জি গুণ করলে আমরা কি পেয়ে যাবো? এফ পেয়ে যাবো। তো চলো মানগুলা বসিয়ে দিই। তাহলে হাফ ইন্টু এফ এল, এফ এল এর জায়গায় আমরা বসাবো এম জি এল ডিভাইডেড বাই এ এল। তাহলে পরে মান বসিয়ে দাও। হাফ এম এর মান কত? 10 কেজি। জি এর মান কত? 9.8। স্মল এল কত? 0.16 মিটার।
এ কত 1 × 10⁻⁶, ক্যাপিটাল এল কত 2 মিটার। তো এটা নেওয়ার পর তোমরা যদি হিসাব করো তাহলে তোমাদের আনসারটা কত আশা করছি, কত আসবে। আমি 1 মিনিট, আমি জাস্ট ক্যালকুলেটরটা আমি নিয়ে আসছি। তো তোমরা এটা ক্যালকুলেশন করতে থাকো, তাহলে তোমাদের আনসারটা কত আসবে। আমি ক্যালকুলেটরটা দিয়ে একটু দেখি আনসার কত আসে। হাফ ইন্টু 10 × 9.8 × 0.6 ডিভাইডেড বাই 1 × 10⁻⁶ ইন্টু 2 আসবে 3.92 × 10⁶, 3.92 × 10⁶। আর একক আয়তনে বিভব শক্তির একক কি, জুল পার মিটার কিউব। একক আয়তন বলে মিটার কিউব দিয়ে ভাগ করতে হয়। তো আমাদের কিন্তু গরুর গ করা শেষ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর আসো ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নটা আমাদের একটু মাথা খাটাতে হবে, খুব বেশি কিছু না, আহামরি না। দেখো ঘ নাম্বার প্রশ্নে বলছে সমান বল প্রয়োগ করেছো। কিভাবে বুঝলাম সমান বল প্রয়োগ করেছি? কারণ দুইটা তারের মধ্যে আমরা সেম ভর ঝুলিয়েছি, 10 কেজি ভর ঝুলিয়েছি। তাহলে সেম ভর ঝুলালে এমজি সেম, মানে বল সেম। তাহলে সমান বল প্রয়োগ করে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ং এর গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি রকম হবে। বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ং এর গুণাঙ্কের সম্পর্ক কি রকম হবে সেটা বের করতে বলছে। তার মানে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে কি এল, এল এর সাথে ইয়ং এর গুণাঙ্কের সম্পর্ক বের করতে বলছে। ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এর সম্পর্ক বের করতে বলছে। তাহলে চলো আমরা আগে বুঝে ফেলি, সূত্র থেকে বুঝি এল এর সাথে ওয়াই এর সম্পর্ক কি। এটা পরীক্ষায় করতে হবে না, জাস্ট তোমাদের দেখানোর জন্য। দেখো আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল। তো আমরা কি বের করবো বলো, আমরা ওই যে এল এর সাথে ওয়াই এর সম্পর্ক। তাহলে বলো তো সূত্র থেকে কি বুঝতে পারছো, ওয়াই এর সাথে এল এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই না? তার মানে আমরা কি বুঝতে পারলাম বলো তো, যার এটা থেকে আমরা এটা বুঝতে পারলাম, যার ইয়ং মডুলাস বেশি, তার মানে যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে কম, তাই না? আর যার স্থিতিস্থাপক গুণাঙ্ক কম, তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে বেশি। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি মানে এল যার বেশি তার ওয়াই কম, আর যার এল কম তার হচ্ছে ওয়াই বেশি। আমরা তো ফর্মুলা থেকে এটাই দেখতেছি। আচ্ছা এখন আসো উদ্দীপকে আসো। আমরা দেখলাম যে সমান ভর ঝুলানোর ফলে মানে সমান বল প্রয়োগের ফলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 7%, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 8%। তার মানে কি বি তারের দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি বলো, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি এটা আমরা পেয়েছি 7%, আর আমাদের যে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি সেটা পেয়েছে আমরা 8%। তো আমরা এখান থেকে এই কথাটা থেকে আমরা তাহলে কি বলতে পারি বলতো, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি থেকে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হয়েছে, বেশি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু স্মল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ং মডুলাসের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে আমরা এটা বের করব যে এ তারের ইয়ং মডুলাস অবশ্যই বি তারের ইয়ং মডুলাস থেকে বেশি। উল্টা, তাই না? এল এ যদি ছোট হয় তাহলে ওয়াই এ বেশ বড় হবে। এটাই তো আমরা পড়লাম এতক্ষণ, যে ওয়াই আর এল তারা কি ব্যস্তানুপাতিক, তার মানে যার এল ছোট তার ওয়াই বড়। তাহলে আমরা আসলে কি করব বলতো এই অঙ্কে, আমরা আসলে এই অঙ্কে এ তারের ইয়ং মডুলাস বের করব, বি তারের ইয়ং মডুলাস বের করব। বের করে আমরা দেখব এ তারের ইয়ং মডুলাসটা বেশি আসবে। এ তারের ইয়ং মডুলাস বেশি আসবে বলেই এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে, আর বি তারের ইয়ং মডুলাসটা কম আসবে বলেই বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা তাহলে অঙ্কটা করি। এটা ছিল আমাদের অঙ্কের সারমর্ম, এগুলো কিছু পরীক্ষায় এখন লিখতে হবে না। তোমরা পরীক্ষায় ম্যাথটা শুরু করবা কিভাবে, তোমরা লিখবা এ তারের জন্য আর বি তারের জন্য। তাই পাশাপাশি লিখে দেখাই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি মাঝে টান দিয়ে দিলাম। তাহলে এই পাশে আমরা লিখবো এ তারের জন্য ইয়ং মডুলাস বের করব, এ তারের ক্ষেত্রে এ তারের ক্ষেত্রে বা এ তারের জন্য ইয়ং মডুলাস বের করবো, আর এখানে আমরা বি তারের জন্য ইয়ং মডুলাস করবো, বি তারের জন্য ইয়ং মডুলাস বের করবো। তাহলে আসো এ তারের জন্য ইয়ং মডুলাসকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, ওয়াই এ। ওয়াই মানে কি এফ এল বাই এ এল, আলু বাই আলু, ঠিক আছে। তাহলে এ তারের জন্য এফ কত, এম জি, কারণ আমাদের এম দেওয়া আছে এফ দেওয়া নাই, এটা কত এ এল। তাহলে আসো মানগুলা বসিয়ে দিই। এম কত আমাদের 10 কেজি, জি কত 9.8, দুইটা তারেরই দৈর্ঘ্য কত, এই যে 2 মিটার, 200 সেন্টিমিটার, তার মানে 2 মিটার। এ কত 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 1 × 10⁻⁶। আর এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত, 7% বৃদ্ধি পাইছে, কার, 2 এর 7%। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো। এটা হচ্ছে এ, আমি একবারে লিখে ফেলতেছি আর কি, মানে আমি দেওয়া আছে প্রশ্নটা লিখলাম না, আমি দেওয়া আছে প্রশ্নটা লিখলাম না। পরীক্ষায় কিন্তু তোমাদেরকে দেওয়া আছে কথাগুলো লিখতে হবে, ঠিক আছে। ওটা টেস্ট পেপার থেকে দেখে নিও কিভাবে লিখবে। তাহলে স্মল এল এর জায়গায় আমরা এটা লিখবো, তাই না, 2 × 7/100, তাই না। 2 × 7/100 লাগবে না, কারণ কি 2 এর 7% বৃদ্ধি পাইছে, 2 এর উপর 7% বৃদ্ধি পাইছে। তো এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাও। দেখো আমরা তাহলে একটা কাজ করি, আমরা আবার এই কথাটা লিখি, হ্যাঁ।
মানে যেহেতু তোমরা অনেকেই হয়তো বা ক্যালকুলেটর এটা তুলতে পারবা না, অনেকেই আছো যারা কিনা ক্যালকুলেটর ইউজে এখনো এত দক্ষ না, তো তাদের জন্য দেখাচ্ছি। 2 × 7 মানে কি 14, 14কে 100 দিয়ে ভাগ করলে কত? 0.14। ওকে, এখন তোমরা ক্যালকুলেশন করবে। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা আনসারটা আসবে 14 × 10⁻⁸। আর ইয়ং মডুলাসের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তাহলে এ তারের আমরা কি করে ফেললাম? ইয়ং মডুলাস বের করে ফেললাম। ঠিক আছে, এ তারের ইয়ং মডুলাস, এটা কিসের মান আসছে? এটা ওয়াই এ তারের ইয়ং মডুলাস আসছে। তো আমরা দেখতে পেয়েছি এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি 7%, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 8%, 8। তার মানে কি অবশ্যই বি তারের ইয়ং মডুলাস কম হবে। এখন যেটা বের করবো বি তার, সেটার ইয়ং মডুলাস অবশ্যই 14 হবে না, 14 থেকে কম হবে। দেখো তাহলে চলো আমরা বি তারের ইয়ং মডুলাসটা বের করি। তাহলে বি তারের জন্য আমরা কি বের করবো? ওয়াই বি। সেম ভাবে ম্যাথটা করবো, এফ এল বাই এ এল। তাহলে এফ ইকুয়াল টু কত? এম জি, এম জি এল ডিভাইডেড বাই এ এল। তারপর তোমরা মান বসাবা, এম এর মান কত? 10 কেজি, জি এর মান 9.8, এল কত? 200 সেন্টিমিটার মানে 2 মিটার, এ কত? 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 1 × 10⁻⁶ মিটার স্কোয়ার। এল কত ছিল? 2 × 8%, 8/100, 2 × 8/100। ঠিক আছে, তাহলে এটাকে আমরা হিসাব করলে কত পাই? এটাও আমি তোমাদের জন্য ডিটেলস দেখাই দিচ্ছি। 10 × 9.8 × 2, আর এটা হচ্ছে 1 × 10⁻⁶। আর 2কে 8 দিয়ে গুণ করলে 16, 16কে 100 দিয়ে ভাগ করলে 0.16। তো যদি এটা তোমরা হিসাব করো তাহলে তোমাদের আনসারটা আসবে 12.25 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে দেখো দুইটারই পাওয়ার কত? 10⁸ তাহলে বড় মান কে? 14। 12.25 থেকে 14 বড় না? অবশ্যই 14 বড়। তাহলে এখানে আমরা কি লিখবো? এটা হচ্ছে ওয়াইবি, ওয়াইবি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইবি। তো তারপরে আমরা লিখবো যে এখানে দেখা যাচ্ছে ওয়াই এ বড় কার থেকে? ওয়াই বি থেকে বড়, তাই না? এখানে দেখা যাচ্ছে ওয়াই এ এটা হচ্ছে আমাদের ওয়াই বি থেকে বড়। এবং আমরা জানি, আমরা কি দেখতে পেলাম যে আমাদের যে স্মল এল এ তারের দৈর্ঘ্যবৃদ্ধি কত? 7%, আর বি তারের দৈর্ঘ্যবৃদ্ধি কত? 8%। তাহলে আমরা ওই কথাটাও লিখবো। ঠিক আছে, আবার 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 আমরা দেখতে পাই যে এ তারের দৈর্ঘ্যবৃদ্ধি থেকে বি তারের দৈর্ঘ্যবৃদ্ধি বড়। তাহলে দেখো ভাইস ভার্সা হচ্ছে না জিনিসটা? বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, এল বি বড় কিন্তু ওয়াই বি ছোট। কথা কি বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বাংলা কথা একটু লিখে নিবা, যতটুকু তোমার মাথায় আসে পরীক্ষায় গুছিয়ে লিখবা। তো বলা যায় অর্থাৎ বলা যায় আমরা বলতে পারি যে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি এ তারের চেয়ে বেশি হলেও বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি মানে এলবি, দৈর্ঘ্য বৃদ্ধি এলবি এ তারের দৈর্ঘ্য বৃদ্ধির চেয়ে বেশি, মানে এল এ থেকে বেশি, তাই না? এটাই তো দেখতে পাচ্ছি। এ তারের এ তারের দৈর্ঘ্য বৃদ্ধির চেয়ে বেশি হলেও দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধির বৃদ্ধির চেয়ে বেশি হলেও আমাদের বি তারের ইয়ং গুণাঙ্ক কি এ তারের ইয়ং গুণাঙ্ক থেকে কম। এই যে দেখো বি তারের ইয়ং গুণাঙ্ক কম, তার মানে তারা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বি তারের বি তারের ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক এ তারের ইয়ং গুণাঙ্কের অপেক্ষা কম। ইয়ং গুণাঙ্ক গুণাঙ্ক অপেক্ষা কম। তার মানে আমরা বলবো অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক কি হচ্ছে? দৈর্ঘ্য, মানে যার ইয়ং গুণাঙ্ক বেশি তার দৈর্ঘ্য বৃদ্ধি কম। তার মানে ইয়ং এর গুণাঙ্ক দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা বলে দেবো তারপরে এটা, অতএব অতএব ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ব্যস্তানুপাতে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় পরিবর্তিত হয়। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। খুবই মানে ভালো একটা টপিকের একটা ম্যাথ ছিল, আমি বলবো খুবই স্ট্যান্ডার্ড একটা ম্যাথ ছিল এটা, ঢাকা বোর্ড 2019-এ। তো আমি একটু তোমাদের সবার জন্য এই ম্যাথটা একটু ছোট করে দেখাচ্ছি যাতে করে তোমরা সবাই বুঝতে দেখতে পারো। এই যে এখান থেকে শুরু, গ নাম্বার ম্যাথটাও দেখো। আমরা কোন সূত্র দিয়ে আমরা একক আয়তনে বিভব শক্তি বের করব সেটা আমি তোমাদেরকে দেখাইছি, যে আমি প্রথম সূত্র দিয়ে করব না, দ্বিতীয় সূত্র দিয়ে করব, ½ × F/A × L/L। আবার ঘোড়ার ঘতে আমরা কি করছি, আমি প্রথমে তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছি যে কিভাবে অঙ্কটা করতে হবে। যে আমাকে বলছে যে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ং এর গুণাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় সেটা বের করো। তার মানে আমরা আসলে দৈর্ঘ্য বৃদ্ধি তো প্রশ্নে দেওয়াই আছে, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় 7%, বি তারের হয় 8%।
তাহলে আমরা এ তারের ইয়ং গুণাঙ্ক আর বি তারের ইয়ং গুণাঙ্ক বের করে ফেলবো। তারপর আমরা চেক করে দেখবো যে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় কম, কারণ কি? কারণ এ তারের ইয়ং গুণাঙ্ক বেশি। আর বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে বেশি, কারণ কি? কারণ বি তারের ইয়ং গুণাঙ্ক কম। তো এখান থেকে আমরা কি বুঝলাম? যার ইয়ং গুণাঙ্ক বেশি তার দৈর্ঘ্য বৃদ্ধি হয় কম, আর যার ইয়ং গুণাঙ্ক কম তার দৈর্ঘ্য বৃদ্ধি হয় বেশি। তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, তারপরে আমরা পরের ম্যাথে চলে যাই। আমাদের পরের ম্যাথ যেটা থাকবে সেটা হচ্ছে, পরে আমাদের তোমরা দেখবা যে তোমাদের রাজশাহী বোর্ড 2019 এবং কুমিল্লা বোর্ড 2019, ঠিক আছে? 10-এর পরে দেখো 13 চলে আসছে, 11-12 নাই, মিসিং। তো এই দুইটা প্রশ্ন হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, এইচএসসি 2024 সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। কারণ এই দুইটা প্রশ্ন ছিল সান্দ্রতা থেকে। সান্দ্রতা, পৃষ্ঠটান এই অধ্যায়ে কি আংশিক সিলেবাস, তার মানে সান্দ্রতা পৃষ্ঠটান এই অধ্যায়ে নেই। তাহলে রাজশাহী এবং কুমিল্লা বোর্ডের এই দুইটা প্রশ্ন কিন্তু আমাদের না সলভ করলেও চলবে, কারণ ওগুলো আমরা পড়ি নাই, ঠিক আছে? ওটা আমাদের সিলেবাসে নেই। তাহলে পরে আমরা চলে যাব চট্টগ্রাম বোর্ড 2019। এটা খুবই সহজ একটা প্রশ্ন করছি। চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রথম প্রশ্ন দেখো, গরুর গ দেখো, উদ্দীপকের তারটি পয়জনের অনুপাত কত? ভাই সিগমা বের করতে বলছি। তাহলে সিগমা বের করতে বললে তোমাকে দেখো এখানে কি কি দেওয়া আছে। রাফি পরীক্ষাগারে একটি তার ইস্পাতের তৈরি কিনা সেটা যাচাই করছিল। তার মানে বুঝতে পারছো ঘোড়ার ঘরের প্রশ্ন কি হবে, রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল কিনা, মানে ইয়ং গুণাঙ্ক বের করে দেখবা। ঠিক আছে, ওটা আমি পরে যাচ্ছি, প্রথমে আসো পয়জনের অনুপাত। সে 2 মিটার দীর্ঘ একটা তার নিছে, তাহলে এল এর মান 2 মিটার, আর সেটার ব্যাস, তাহলে আদি ব্যাস বড় হাতের ডি 1.12 মিলিমিটার। তারপর তারটিতে সে 25 জুল বিভব শক্তি প্রয়োগ করায় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 3 সেন্টিমিটার। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি দেখো স্মল এল, ঠিক আছে, এবং ব্যাস হ্রাস পাইছে। দৈর্ঘ্য বাড়লে কি হয়? ব্যাস হ্রাস পাই, এটা কি স্মল ডি। তাহলে আমরা তো পেয়ে গেলাম, আমাদের গরুর গ করতে যা লাগবে তা পেয়ে গেলাম। সিগমা ইকুয়াল টু কি? ডিএল বাই ডিএল পেয়ে গেছি না? তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। এটা কোন বোর্ড? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019। ওকে, চলো চট্টগ্রাম 2019। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে করব? গরুর গ, পয়জনের অনুপাত সিগমা বের করতে বলেছে। তাহলে পয়জনের অনুপাত সিগমা ইকুয়াল টু উপরে ছোট ডি বড় এল, নিচে বড় ডি ছোট এল, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে সবগুলোর মান বসিয়ে দাও। দেখো এখানে দুইটা বেশি দেখো মিলিমিটারে দেওয়া আছে, তাহলে কি চেঞ্জ করার দরকার আছে? এগুলোকে কষ্ট করে মিটারে নিতে হবে? না না না, মিটারে নেওয়ার দরকার নেই। তাহলে ছোট ডি কত? 5 × 10⁻³ বসিয়ে দাও, 5 × 10⁻³। তারপর আসো বড় এল কত? বড় হাতের এল কত? বড় হাতের এল হচ্ছে 2 মিটার, এইটা × 2। বড় ডি কত? বড় ডি হচ্ছে 1.12 মিলিমিটার, তাহলে এখানে লিখবো 1.12। ছোট এল কত? ছোট এল হচ্ছে 3 সেন্টিমিটার। কি করতে হবে ভাইয়া? মিটারে নিতে হবে। 3 সেন্টিমিটার মানে কি? কত মিটার? 3কে 100 দিয়ে ভাগ করবা, ভাগ করলে 0.03 আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আমি এখানে তাও একটু লিখে দিই। স্মল ডি হচ্ছে 5 × 10⁻³ মিলিমিটার, উদ্দীপকে দেওয়া আছে। ক্যাপিটাল ডি হচ্ছে 1.12 মিলিমিটার। তারপর আমাদের বড় হাতের এল হচ্ছে 2 মিটার, আর ছোট হাতের এল, ছোট হাতের এল এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার দেওয়া আছে প্রশ্নে। হ্যাঁ, 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার মানে কি? 0.03 মিটার। ঠিক আছে, 3 সেন্টিমিটার হচ্ছে 0.03 মিটার। তো এটা তারপর তোমরা কি করবা? ক্যালকুলেশন করবা। তো তোমরা ক্যালকুলেশন করো, আমিও হচ্ছে এর মধ্যে ক্যালকুলেশনটা করতে থাকি। তো ক্যালকুলেশন করলে এটার আনসার আসবে 0.298। ঠিক আছে, এটার আনসার আসবে 0.298। ভাইয়া সিগমার কি কোনো একক আছে? না, পয়জনের অনুপাতের কোনো একক নাই। ঠিক আছে, পয়জনের অনুপাতের কিন্তু কোনো একক নাই। ওকে, তো এটার আমাদের কোনো একক থাকবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটাতে যাই। তারপরের অঙ্কটাতে কি আছে দেখো। তারপরের অঙ্কটাতে আমাদেরকে কি বলেছে? তারপরে ম্যাথে আমাদেরকে বলা হয়েছে, এই যে দেখো, তারপরে ম্যাথে বলা হয়েছে রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল কিনা। তার মানে এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে একটা বিশুদ্ধ ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11। তার মানে আমরাও কি করবো? ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক বের করবো। রাফির ব্যবহৃত তারের ইয়ং এর গুণাঙ্ক বের করবো। রাফির ব্যবহৃত তারের ইয়ং এর গুণাঙ্ক বের করার পর আমরা দেখবো সেটা যদি 2 × 10⁻11 আসে, তাহলে রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের তৈরি ছিল, আর না হলে ছিল না। তাহলে চলো আমরা এটা বের করি। এটা বের করার জন্য আমাদের কি সূত্র লাগবে বলো? এটা বের করার জন্য আমাদের সূত্র লাগবে, এই যে 25 জুল বিভব শক্তি আছে, এইটা আমাদের একটু কাজে লাগাইতে হবে। এইটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এইটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। কেন বলতো? বলতে পারো যে ভাইয়া আমরা হচ্ছে y = FL/L দিয়ে করবো, মানে ফালু বাই আলু দিয়ে অঙ্কটা করে ফেললে কি হয়। খেয়াল করে দেখো তো কোথাও এফ আছে কিনা। নাই।
খেয়াল করে দেখো তো কোথাও এম আছে কিনা, ভর নাই। তাহলে তুমি এফ কোথায় পাবা? এম জিও তো নাই, এমও তো নাই যে এফ বের করবা। আচ্ছা ভালো কথা। তারপর তুমি হয়তোবা তুমি এ বের করতে পারবা, কারণ কি ব্যাস আছে। ব্যাস থাকলে তুমি π/4 ডি স্কোয়ার দিয়ে তুমি এ বের করতে পারবা, বাট কোথাও কি এফ বের করার কোনো সুযোগ আছে? নাই, এফ বের করার কোনো সূত্র নাই। কিন্তু আমাদেরকে বলছে কি বিভব শক্তি 25 জুল। তো বিভব শক্তি মানে কি বলতো? একক আয়তনে বলছে না, একক আয়তনে বলে নাই, তার মানে বিভব শক্তি মানে কি মোট বিভব শক্তি। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম মোট বিভব শক্তি বা মোট কৃত কাজ বা মোট সঞ্চিত শক্তিকে ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। ডব্লিউর ফর্মুলাতে কিন্তু ওয়াই বের করা যায়। তাহলে দেখছো অঙ্কটা একটু একটু ক্রিটিক্যাল আছে। মানে ওয়াই বললে যে সবসময় আমরা ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল দিয়ে করবো, ব্যাপারটা এরকম না। ওয়াই কিন্তু দুই ভাগ, আরেকটা সূত্র দিয়েও বের করা যায়। তাহলে কোনটা? ওয়াই কিন্তু এই সূত্রটা দিয়েও বের করা যায়। দেখো ওয়াই কিন্তু আমরা এটা দিয়েও বের করতে পারি, ডব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই, এই যে এখানেও কিন্তু ওয়াই আছে, ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। আমরা এটা দিয়ে করবো কেন? কারণ আমাদেরকে ডব্লিউ দিয়ে দিচ্ছে প্রশ্নে ডব্লিউ কত দেওয়া আছে? 25 জুল। তাহলে আমরা একটু মানগুলো একটু লিখে রাখি। এখানে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে 25 জুল বলে দেওয়া আছে। তারপর এ সরাসরি বলে দেওয়া নাই তো, কিন্তু আমাদের কি দেওয়া আছে বলতো? আমাদের দেওয়া আছে ব্যাস 1.12 মিলিমিটার। তাহলে এটা দিয়ে আমরা এ বের করতে পারবো। তাহলে আমাদের ব্যাস বলা আছে। আচ্ছা ভালো কথা, এল বলা আছে, এল স্মল এল, হ্যাঁ 3 সেন্টিমিটার বৃদ্ধি পাই। স্মল এল বলা আছে, ক্যাপিটাল এল বলা আছে, হ্যাঁ বলা আছে ক্যাপিটাল এল কত? 2 মিটার দীর্ঘ। তাহলে আমরা এখান থেকে সূত্রটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখি, আমরা এখানে লিখি বা, বা দেওয়া আছে তোমরা নিজেরা লিখে নিও, হ্যাঁ। বা আমরা এখান থেকে কি বের করবো? ওয়াই বের করবো। তাহলে আমি দেখো তো এরকম ভাবে লিখতে পারি না? দেখো তো উপরে যা আছে ওয়াই এ এল স্কোয়ার, আর ডাব্লিউ নিচে চলে গেলে 2 WL, এরকম হয়ে যায় তাই না? আর আর গুণ করলাম, আর আর গুণ করলাম। তাহলে এখান থেকে আমরা বা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি? আমার উদ্দেশ্য কি ইয়ং এর গুণাঙ্ক বের করা। ওয়াই ইকুয়াল টু 2 WL ডিভাইডেড বাই এ এল স্কোয়ার। এখন আমরা সবকিছুর মান বসাবো। তাহলে দেখো মান বসাই। তো মান বসানোর আগে একটা ছোট কাজ করে নিতে হবে, বলতো। এ তো দেওয়া নাই, দেওয়া আছে কি ডি, ডি দেওয়া আছে। তাহলে আমাদের ডি কত দেওয়া আছে? ভাই এখানে আমরা ডি কে আমরা আর ক্যাপিটাল ডি দিয়ে লিখবো না, যেহেতু আমাদের একটাই ডি দরকার। তাহলে ডি 1.12 মিলিমিটার। স্মল ডি বইলা তোমরা ভাইবো না যে ডি এটা হবে মানে 5 × 10⁻³ হবে, এরকম না। এটা হচ্ছে পয়জনের অনুপাতের জন্য স্মল ডি। বাট নর্মালি আমরা ব্যাসকে আমরা স্মল ডি দিয়েই প্রকাশ করি, ঠিক আছে? ওই জন্য ডি ইকুয়াল টু 1.12 মিলিমিটার লিখেছি। তো এটাকে আমরা কি করবো? 1.12 × 10⁻³ মিটার বানিয়ে নিব, মিটার বানিয়ে নিব। তাহলে এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে আমাদের এখানে কি আসবে? এর বদলে π/4 ডি স্কোয়ার ইন্টু এল স্কোয়ার। তো এখন মান বসিয়ে দাও, সবকিছুর মান টান বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে এখন আমাদের এখানে মান কি কি আসবে? 2, ডব্লিউ এর মান কত? 25 জুল, এল কত? 2 মিটার দীর্ঘ, π/4 ইন্টু ডি কত? 1.12 ইন্টু 10⁻³ মিটার, তার উপর হোল স্কোয়ার। স্মল এল কত ছিল? স্মল এল ছিল 3 সেন্টিমিটার, তার মানে 0.03 মিটার, 0.03 মিটার তার উপর স্কোয়ার। তো এইভাবে আমরা ম্যাথটা করবো। তাহলে এইভাবে করলে তোমরা ফাইনালি ওয়াই ইকুয়াল টু কত পাবা? ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছ দেখো তো? ওয়াই ইকুয়াল টু হিসাব করে দেখো। ওয়াই ইকুয়াল টু পাচ্ছ 2 × 25 × 2, আর নিচে হচ্ছে আমাদের π/4, π/4 ইন্টু 1.12 ইন্টু 10⁻³ তার উপর হোল স্কোয়ার, তারপর হচ্ছে ইন্টু 0.03 স্কোয়ার। হিসাব করলে এটা মান আসবে 1.127 ইন্টু 10⁻11। তার মানে 1.13 লিখতে পারো তোমরা এটাকে। 1.13, 127 আর 13 কি কথা? ইন্টু 10⁻11, এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা কি ইস্পাতের তার? উদ্দীপক ইস্পাতের তার এই অঙ্গনাঙ্ক কত দেওয়া আছে? 2 ইন্টু 10⁻11। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যেহেতু y ইজ নট ইকুয়াল টু ys, স্টিল। ইস্পাত মানে কি? স্টিল। তাহলে এস দিয়ে স্টিল বোঝায়। তাহলে আমরা বললাম যেহেতু এটা স্টিলের ইয়ং গুণাঙ্ক সমান হয়নি, তার মানে আমরা বলবো রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল না। তো আমরা এখানে লিখে দিব রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল না, ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল না। যদি এটা 2 × 10⁻11 হতো তাহলে এটা ইস্পাতের হতো। এর থেকে কম বা বেশি হলে সেটা তো ইস্পাতের বলা যাবে না, মানে ইস্পাতের ইয়ং মডুলাস তো আমাদের ফিক্সড। তাহলে ইস্পাতের ছিল না, রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল না। ঠিক আছে? তো দেখো এটাও কিন্তু একটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। আমাদের জাস্ট এগুলো কি করতে হবে? বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। এক একটা অধ্যায়ের সিকিউ নিয়ে এটলিস্ট তোমাদের 5-6 ঘন্টা তো অ্যানালাইসিস করা উচিত। এখন কথা হচ্ছে বলতে পারো যে ভাইয়া এত সময় পাবো কই? বের করতে হবে এখন। মানে কিভাবে বের করবে সেটা তো তোমার দায়িত্ব, এটা তো আমার দায়িত্ব না। আমি যেমন তোমাদেরকে অঙ্ক করে করে দিচ্ছি, তাহলে আমি যেমন সময় বের করে তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের হেল্প করছি, তো তোমরা নিজেরা নিজেদেরকে হেল্প করবে না? তোমাদের নিজেদের তো নিজেদের হেল্প করতে হবে, তাই না? আমার কাছে খুব সহজ বিষয়, আমি আসলে এত বেশি মোটিভেট করার আমার সুযোগ নাই, আমি পারিও না। মোটিভেট করার কিছু নাই যে হ্যাঁ হয়ে যাবে।
ইনশাল্লাহ ভালো করবা সবাই, রেজাল্ট কিন্তু পরিশ্রম করতেই হবে, শর্টকাট ওয়ে বলতে কিছু নাই। ঠিক আছে, শর্টকাট ওয়ে নাই, তো একটু দেখে নাও। এই যে গ, এটা হচ্ছে গ, এবং এটা হচ্ছে আমাদের ঘ। ঠিক আছে, তাহলে এইভাবে ম্যাথ গুলা করবা, বাসায় করতে হবে, মোটিভেশন ওঠে যে তুমি যখন বেশি বেশি ম্যাথ করবা তখন হচ্ছে তোমার কনফিডেন্স বাড়বে। তো তখন আপনা আপনি তুমি আলটিমেটলি তুমি ভালো রেজাল্ট করবা। সহজ হিসাব, শর্টকাট ওয়ে নাই, শর্টকাট ওয়ে বলতে পৃথিবীতে কিছু নেই। তারপর আসো সিলেট বোর্ড 2019। আসো সিলেট বোর্ড 19-এর প্রশ্নটা কি বলছে? প্রসারিত অবস্থায় ইস্পাত তারটির মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি নির্ণয় করো। বিভব শক্তি বের করতে বলছে ভাই, একক আয়তনে বলছে? না, একক আয়তনে বলে নাই, তাহলে কি এটা ডাব্লিউ বের করতে বলছে। একক আয়তনে তো বের করতে পারা নাই, তাহলে কি বলছে? ডাব্লিউ বের করতে বলছে। তো ডাব্লিউ এর সূত্র আমরা কয়টা জানি? দুইটা। এখন দেখি চলো এটার কোনটা দিয়ে করা লাগবে। চলো, ডাব্লিউ দুইটা সূত্র কি, চলো আগে একটু লিখে ফেলি। সিলেট বোর্ড 2019, বিভব শক্তি সিলেট 2019, স্থিতিস্থাপক বিভব শক্তি একই কথা, স্থিতিস্থাপক বিভব শক্তি, সঞ্চিত শক্তি, বিভব শক্তি সেম কথা। তাহলে এটা আমরা ডব্লিউ, ডব্লিউ সূত্র কি কি পড়েছি আমরা? একটা ফর্মুলা আমরা পড়েছি, হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। আরেকটা সূত্র আমরা পড়েছিলাম হাফ ইন্টু এফ এল, হাফ এফ এল। তো চলো দেখি এটা কোন সূত্র দিয়ে করা যায়। এখানে দেখো 6 মিটার দৈর্ঘ্য, মানে এল দেওয়া আছে, বড় হাতের এল, বড় হাতের এল দেওয়া আছে। তারপর দেখো 0.6 মিলিমিটার ব্যাস, তার মানে কি আমাদের ডি দেওয়া আছে। তো ডি দেওয়া থাকলে আমরা ডি থেকে আমরা কি বের করতে পারবো? এ বের করতে পারবো, তাই না? এ বের করতে পারবো। ইস্পাতের তার, ইস্পাতের তারই তো বের করতে বলছে, তাই না? ইস্পাত, তাহলে সীসা আরেকটা আছে কি, সীসা। তাহলে আমাকে বলো যে সীসার তার নিয়ে কি আমরা কোনো কাজ করব? আমাদের গরুর গতে কি একবারও বলছে সীসার তার নিয়ে কাজ করতে? বলছে? বলছে ইস্পাতের তারের বিভব শক্তি কত। তাহলে আমরা ইস্পাতের তারের বিভব শক্তি নিয়ে কাজ করব। আমরা কিন্তু সীসার তারের ইনফরমেশন গুলো কিন্তু আমরা ধরবো না। ঠিক আছে, ধরবো না। ঠিক আছে, সীসার তারটা কিন্তু আমরা ধরবো না। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা এরপরে আমরা কি করব? এরপর আমরা কি করব? এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করো, এই ইস্পাতের তার পর্যন্ত আমরা মনে করো বের করলাম। ইস্পাতের তারটা মনে করো আমরা এতটুকু, তাহলে ইস্পাতের তার হবে এটা আমরা বুঝলাম। আচ্ছা, তারপরে দেখো এটার মধ্যে আমরা যদি পর্যায়ক্রমে 25 কেজি ভর যদি ঝুলিয়ে দেই। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমার একটা জরুরি একটা মেসেজ আসছে, আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমি আবার ফিরে আসছি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তাহলে। দেখো আমরা তাহলে কি করব, আমি একটু মনোযোগ হারিয়ে ফেলছিলাম, আবার বলছি দেখো। তাহলে এল কত? এল হচ্ছে 6 মিটার। ডি দিয়ে এ বের করতে পারবা। 25 কেজি ভর ঝোলানো আছে, ওকে ফাইন, তাহলে এটা দিয়ে তুমি এফ বের করতে পারবা। এবং বলছে উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ, এখন উভয় তার লাগবে, আমার ইস্পাতের তার লাগবে। তাহলে প্রথমে কার কথা বলা আছে? ইস্পাত, তাহলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ কত? 0.026 মিটার। এবং ইস্পাতের তারের ইয়ং মডুলাসও দেওয়া আছে। তো ভাইয়া তুমি এটা দুইটা সূত্র দিয়েই করতে পারবা, দুইটা সূত্র দিয়েই ম্যাথটা করতে পারবা। তো দুইটা সূত্র দিয়ে যেহেতু ম্যাথটা করতে পারবা, আমি তোমাদের দুইটা সূত্র দিয়ে ম্যাথটা করেই দেখাই দিচ্ছি। ঠিক আছে, তোমার পরীক্ষায় যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে করো। ঠিক আছে, চলো দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথটা করি। হ্যাঁ, তাহলে আমি প্রথম তোমাদেরকে দেখাবো বড় সূত্রটা দিয়ে। তাহলে আমরা যদি সূত্র এভাবে করি, আমাদের কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে স্থিতিস্থাপক বিভব শক্তি। আমি এই সূত্র দিয়েও ম্যাথটা করতে পারবো, হাফ ওয়াই এ, হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। আমরা এই ফর্মুলাটা দিয়েও আমরা ম্যাথটা করতে পারবো, আরামসে করতে পারবো। আবার আমরা হাফ ইকুয়াল টু এফ এল, এই ফর্মুলা দিয়েও আমরা ম্যাথটা করতে পারবো। দুইটা সূত্র দিয়ে আমাদের সেম আনসার আসবে। পরীক্ষায় তোমার যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে করবা। অবশ্যই তোমরা বলবা, আমি তো জানি তোমরা একটু শর্টকাট বেশি পছন্দ করো, তোমরা বলবা ভাইয়া তাহলে এটা দিয়ে করবো, দ্বিতীয়টা দিয়ে করো, কোনো ক্ষতি নাই, ফুল মার্কস দিবে, প্যারা নাই। তাহলে আসো দুইটা দিয়ে করি। হাফ, ইস্পাতের জন্য বলছে তাই না, তাহলে আমি একটু লিখে দিই। ইস্পাতে, ইস্পাতে স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, বিভব শক্তি। তাহলে ইস্পাতের স্থিতিস্থাপক বিভব শক্তি দুই ভাবেই বের করতে পারবো। এটা দিয়ে করলে দেখো ওয়ার মান কত, 2 × 10⁻11। তাহলে 2 × 10⁻11 ইন্টু এ কত জানি না, আমরা কি জানি পাই/4 ডি স্কোয়ার দিয়ে করতে হবে। তাহলে পাই/4, ডি এর মান কত আসো দেখি। ডি এর মান 0.6 মিলিমিটার। মিলিমিটারে রাখা যাবে না, মিটার নিতে হবে। তাহলে 0.6 × 10⁻³ এই যে মিটার আসলো স্কোয়ার।
তাহলে এই যে π/4 এবং ব্র্যাকেটের ভেতর যা লিখলাম স্কোয়ার দিলাম, এই পুরোটা মিলে কি এ, ঠিক আছে, ইনটু L²/L। এল কত? দৈর্ঘ্য প্রসারণ কতটুক? 0.026 মিটার। তাহলে এল হচ্ছে 0.026, তার উপর স্কোয়ার। বড় হাতের এল কত? 6 মিটার। তাহলে এই যে নিচে হচ্ছে 6, ঠিক আছে। আমার জায়গা ছিল না তাই আমি নিচে লিখছি, এটা পাশাপাশি হবে, এক লাইনে হবে। তাহলে এটা যদি তোমরা যদি অঙ্কটা যদি করো, হিসেব নিকেশ যদি করো, তাহলে তোমাদের আনসার আসবে 3.19 জুল। 3.19 জুল। এখন আসো পাশেরটা কিভাবে করবা। পাশেরটা কিভাবে করবা, পাশের অঙ্কটা দেখো তো। আচ্ছা, পাশের অঙ্কটা আমি এক কাজ করি, আমি একটু পিঙ্ক কালার দিয়ে করি, হ্যাঁ, পিঙ্ক কালার দিয়ে করি। যদিও পিঙ্ক কালার আমার পছন্দ না, কিন্তু কি করা যাবে, পিঙ্ক কালারটা হচ্ছে ভালো ফুটে আর কি, এই কারণে। পিঙ্ক কালার আমার ভালো লাগে না, কেন জানি। আচ্ছা দেখো, তাহলে হাফ ইন্টু এফ কত? এফ কত দেখো, এফ দেওয়া নাই কিন্তু ভাইয়া 25 কেজি দেওয়া আছে, তাহলে এমজিএল। তাহলে এফ কত? 25 কেজি ইন্টু 9.8, এটা হচ্ছে এফ। আর এল কত? এল হচ্ছে 0.026। তো হিসাব করে দেখো তো এটা কত আসে। এটাও দেখবা 3.19 আসবে। দেখো 0.5 ইন্টু 25 ইন্টু 9.8 ইন্টু 0.026, আমাদের এটাও 3.185, তার মানে 3.19 আসছে। দেখছো, সেম আনসার আসবে, দুইটাই সেম। এখন পরীক্ষায় কোনটা করবা ভাইয়া? দুইটাই করে দেই। কেন দুইটা করবা, কেন? দুইটা তো একই আনসার আসবে, তাহলে যে কোনো একটা দিয়ে করবা। হয়তো তুমি সবুজ কালার দিয়ে যে লিখছি ওটা দিয়ে করবা, নাহলে তুমি পিঙ্কি মামা দিয়ে যে করছি ওটা করবা, ঠিক আছে। দুইটার মধ্যে যে কোনো একটা কালার দিয়ে হচ্ছে তুমি অঙ্কটা করে দিতে পারবা, তাহলে হচ্ছে আনসার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো তারপর আসো ঘ খুল। ঘ, ঘ নাম্বারটা কি? ঘ নাম্বারটা আরো সহজ, জন্মের সহজ। দেখো, উদ্দীপকের কোন তারটির ভার নেওয়ার সামর্থ্য বেশি? কি বলছিলাম তোমাদের গত ক্লাসে? ভার নেওয়ার সামর্থ্য বেশি বলে ওয়াই বের করবো, ইয়ং মডুলাস। তার কি কি? ইস্পাত আর সীসা। ভাইয়া ইস্পাতের ইয়ং মডুলাস দেওয়াই আছে, তাহলে এটা বের করবো কেন? তাহলে আমরা কষ্ট করে শুধুমাত্র সীসা বের করে ফেলবো, তারপর দুইটার মধ্যে তুলনা করবো। পারা যাবে না? পারা যাবে। বাড়ির কাজ দিয়ে দেওয়া উচিত না? উচিত, কিন্তু তাও আমি তোমাদেরকে করে দিই, ঠিক আছে। আচ্ছা আসো, দেখো, আমরা উদ্দীপক থেকে পাই, আমরা উদ্দীপক থেকে পাই, আমরা ইস্পাতের ইয়ং মডুলাস ওয়াইএস কত পাই? 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। আর বের করতে হবে কি? সীসা। ভাই সীসার ইংলিশ কি? সীসার ইংলিশ হচ্ছে লেড, প্লাম্বাম, পিবি। তাহলে আমরা বের করব কি? সীসার জন্য বের করব সীসা। সীসার জন্য ইয়ং মডুলাস ওয়াই পিবি বলতে পারি। লেড, সীসা মানে কি লেড, বা তোমরা বাংলায়, এখন মনে নাই সীসা মানে প্লাম্বাম, তাহলে তুমি বাংলায় লিখো ওয়াই সীসা, ঠিক আছে। অথবা তোমার মনে নাই, তুমি সীসার জন্য ওয়াই প্রাইম লেখো না, কোনো ক্ষতি নাই। কোনো ক্ষতি নেই, মানে দুইটা ওয়াই কে ডিফারেন্ট ভাবে লিখতে পারলেই হবে। ওকে, তুমি ইস্পাতটাকে ওয়াই লেখো আর সীসাটাকে ওয়াই প্রাইম লেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে বের করবো? এটা আমরা বের করবো ফালু বাই আলু দিয়ে, FL/AL। তাহলে চলো আমরা দেখি FL/L সব দেওয়া আছে কিনা। ভাই আমাদের এফ দেওয়া নাই, 25 কেজি দেওয়া আছে, তার মানে এমজি। এল আমরা দেখছিলাম এ দেওয়া নাই, ব্যাস দেওয়া আছে, তাহলে কি π/4 d² ইন্টু এল। তাহলে এখন এগুলোর মধ্যে মান বসাবো, ঠিক আছে। দেওয়া আছে এগুলো, কষ্ট করে একটু পাশে লিখে নিও তোমরা, ওটা আমি লিখছি না। 25 × 9.8, ক্যাপিটাল এল কত ছিল? 6 মিটার, তাই না? ক্যাপিটাল এল ছিল কত আমাদের? 6 মিটার। আর π/4 ডি কত? ডি হচ্ছে 0.6 মিলিমিটার ছিল, 0.6 × 10⁻³ হোল স্কয়ার। দেখো আমার মুখস্থ হয়ে গেছে অঙ্কগুলা। আর এল কত? স্মল এল কত? স্মল এল ছিল আমাদের সীসার তারের জন্য স্মল এল কত? 0.325, 0.325, 0.325, ঠিক আছে। তাহলে আমাদের এটা আমরা যদি একটু হিসাব নিকেশ করি, চলো ক্যালকুলেটারে বসাই, কত আসে দেখো। উপরে 25 × 9.8, 25 × 9.8 ইন্টু কত? 6। আর নিচে কত? নিচে হচ্ছে আমাদের π/4 ইন্টু 0.6 × 10⁻³ তার উপর হোল স্কোয়ার ইন্টু 0.325। তাহলে কত আসছে আনসার? আনসার আসবে দেখবা 1.599 × 10⁻10, তার মানে এটাকে আমরা 1.6 বলতে পারি। 1.6 × 10⁻10, আনসার আসবে 1.6 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার, 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কিসে আসছে? এটা আসছে লেড, প্লাম্বাম। তাহলে খেয়াল করো, লেডের আসছে এত, সীসার কত, ইস্পাতের কত ছিল, মানে সীসার আসছে এত, এটা আসছে কার? সীসা। ইস্পাতের কত ছিল? 2 × 10⁻11। তাহলে 11 বড় নাকি 10 বড়? 11 বড়। তার মানে বুঝতে পারছো, যেহেতু ইস্পাতের ইয়ং মডুলাস বেশি, কার থেকে? লেডের থেকে। তার মানে ইস্পাতের ভার নেওয়ার সামর্থ্য বেশি, ইস্পাতের তারের ভার নেওয়ার সামর্থ্য বেশি, ইস্পাতের তারের ভার নেওয়ার সামর্থ্য বেশি, ভার নেওয়ার সামর্থ্য বেশি, ইস্পাতের তারের ভার নেওয়ার সামর্থ্য বেশি। শেষ। তাহলে দেখো কত সহজে আমরা এই ম্যাথটাও কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে। আমরা কিন্তু খুবই 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 সহজে এই ম্যাথটাও কিন্তু করে ফেললাম। তাহলে এই ম্যাথটা আমি তোমাদেরকে একটু ছোট করে দেখাই দিই, দেখো তো, একটু ছোট করে আমি দেখাচ্ছি। এই যে দেখো,
এই যে সিলেট বোর্ড 2019। তাহলে সিলেট বোর্ডের প্রশ্ন কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভালোই সহজ আসছে। ইদানিং মানে রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো কিন্তু ভালোই কিন্তু সহজ আসছে, তবে তার মানে এই না যে সব বছর সহজ আসবে। 23 সালের প্রশ্ন আমি দেখছি কিছু কিছু সিলেট বোর্ডের প্রশ্ন ভালোই জটিলতা তৈরি হয়েছে। তো এই কারণে আমরা সব ধরনের সিকিউ যখন সলভ করবো তখন আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, পরীক্ষায় আসলে আমরা মিলিয়ে দিতে পারবো। একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছো, একদম মানে একদম হুবহু প্রশ্ন আসবে না, তোমাদেরকে একটু বানাই নিতে হবে। তার মানে সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে, সূত্র নিয়ে একটু খেলাধুলা করবা বাসায়, ঠিক আছে? খেলাধুলা কিভাবে করবো ভাইয়া? খেলাধুলা করবা এইভাবে, প্রত্যেকদিন লিখবা আর কি, মাঝে মধ্যে লিখবা সূত্রগুলো। মানে ফিজিক্স ফার্স্ট পেপারে 7টা অধ্যায়ের সূত্রগুলো লিখলা, ফিজিক্স সেকেন্ড পেপারে 7টা অধ্যায়ের সূত্রগুলো লিখলা, আবার কেমিস্ট্রি যে সকল ফর্মুলা গুলো আছে সেগুলো লিখলাম, মাঝে মধ্যে একটু লিখবা আর কি, 2 দিন 3 দিন পর 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 একটু লিখবা। তাহলে সূত্র নিয়ে যখন খেলাধুলা করবা সিকিউ সলভ করতে তখন মজা লাগবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা ছিল গ। আর এই হচ্ছে আমাদের ঘ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘ, ইস্পাতের তারে ভার নেওয়ার সামর্থ্য বেশি। চলো তাহলে আমাদের পরের সিকিউতে চলে যাই। পরের সিকিউতে চলে যাই। বরিশাল বোর্ড 2019। দেখো কি বলছে। উদ্দীপকের প্রথম তারে, তার মানে এখানে দুইটা তার আছে, প্রথম তারের দৈর্ঘ্য বিকৃতিতে কৃত কাজ কত? প্রথম তারের দৈর্ঘ্য বিকৃতিতে আমাদের কৃত কাজ করো। তাহলে কি একক আয়তনে কৃত কাজ বলছে? না, টোটাল কৃত কাজ বলছে। তার মানে ডাব্লিউ বের করতে বলছে। ডাব্লিউ বের করতে বলছে। ডাব্লিউ সূত্র কি? দুইটা। একটা কি হাফ এফ এল, আরেকটা কি হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল। এটা কোনটা দিয়ে করবা ভাইয়া? এফ দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি, এল ও দেওয়া আছে, তাহলে হুদাই ওয়াই আছে। ওয়াই আছে নাই, আমাদের এ আছে, ব্যাসার্ধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে নাই। তাহলে আমি ওই সূত্র দিয়ে করবো, মানে এটা ডাব্লিউ বের করতে বলছে। দেখো তো সিলেটের এই প্রশ্নটার মধ্যে এই যে ডাব্লিউ বের করার সূত্র কয়টা? দুইটা। প্রথমটা দিয়ে কেমনে করবো? ওয়াই নাই, এ নাই, তাহলে দ্বিতীয়টা দিয়ে করবো, কারণ এফ আছে এল আছে। তাহলে শেষ। বরিশাল বোর্ডের গ নাম্বার প্রশ্ন দেখছো, ডাল ভাত প্রশ্ন আসছে। তাহলে আমরা বরিশাল বোর্ডের গ নাম্বার প্রশ্ন খুবই ডাল ভাত প্রশ্ন আসছে। চলো আমরা করি বরিশাল। বরিশাল যাইতে পরে লম্বা লম্বা খাল নাকি? তো বরিশালবাসী কষ্ট পায় না, তোমাদের জন্য সহজ সহজ প্রশ্ন আসে, মাঝে মধ্যেই আসে। বরিশাল বোর্ডের প্রশ্ন একটু কঠিন হয়, তবে এই প্রশ্নটা সহজ আসছে। ডাব্লিউ ইকুয়াল টু হাফ এফ এল। জাস্ট মান বসাই দিবা হাফ। এফ এর মান কত? 10 নিউটন। এল কত? এল কত? এল হচ্ছে 0.1 মিলিমিটার, মিটারে নিবা 0.1 ইন্টু 10⁻³ ঠিক আছে, মিটার। কারণ কি এসআই এককে করতে হবে ম্যাথটা। তাহলে আনসার কত আসবে? আনসার আসবে 5 × 10⁻⁴। 5 × 10⁻⁴। কৃত কাজের একক কি? জুল। একক আয়তন বলে কি হইতো? জুল পার মিটার কিউব আসতো। ঠিক আছে, এখানে একটু কষ্ট করে দেওয়া আছে লিখে দিও এফ এর মানটা আর এল এর মানটা, তাহলেই হবে, স্যার খুশি হয়ে যাবে। 3-এ 3 শেষ। তারপর আসো ঘ। ঘতে কি বলছে? ঘতে বলছে উদ্দীপকে উল্লিখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এই যে বললাম বরিশাল বোর্ডের মানে কষ্ট পায় না, এই যে দেখো একটু ডিফারেন্ট একটা কোয়েশ্চেন আসছে। একটু ডিফারেন্ট একটা কোয়েশ্চেন আসছে, তবে ডিফারেন্ট বললেই ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, একটু ডিফারেন্ট আসছে, খুব বেশি ডিফারেন্ট আসছে ব্যাপারটা এরকম না। কি বলছে? উদ্দীপকে উল্লিখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। মানে বলের পরিবর্তন কতটুক হবে সেটা বের করতে বলছে। বলের পরিবর্তন মানে কি? যে কোনো পরিবর্তন মানে ডেল। ডেল এফ বের করতে বলছে। ডেল এফ মানে কি? ডেল এফ মানে হচ্ছে F2 মাইনাস F1। তা আমরা বলতে পারি ফাইনাল এফ মাইনাস ইনিশিয়াল, মানে শেষ থেকে আদিটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের F1 কত ভাইয়ারা? F1 হচ্ছে আমাদের 10 নিউটন। ঠিক আছে, এখন F1 10 নিউটন, তাহলে F2 বের করতে হবে। F2 না বের করতে পারলে তুমি ডেল এফ পাবা? পাবা না। কি বলছে দেখো, পরের লাইনগুলো দেখো। বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের, মানে দৈর্ঘ্য ঠিক আছে, দ্বিগুণ ব্যাসার্ধের একটি তারের সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। দৈর্ঘ্য সেম রাখছো, তার মানে প্রথম তারের দৈর্ঘ্য L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য L2, বাট ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে। প্রথম তারের ব্যাসার্ধ যদি আর হয়, দ্বিতীয় তারের ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, তার মানে 2R হয়েছে। এবং দৈর্ঘ্য বৃদ্ধি সমপরিমাণ, তার মানে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি L1 এই যে 0.1 মিলিমিটার, তার মানে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধিও কি 0.1 মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এইগুলা হিসেব করে করে আমাদেরকে আসলে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে আমাদের F2 কত, F2 কত। এবং খেয়াল করে দেখো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হয়েছে ভাইয়া? সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এখন দুইটা তারই কি বলতো? দুইটা তারই হচ্ছে আমাদের স্টিলের তার। দুইটা তারই স্টিলের তার, ঠিক আছে, এবং সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। কারণ কি বলছে? একটা স্টিল আর একটা সীসা, এরকম বলছে। তার মানে একটা কথাই বলছে, স্টিলের তার। এই যে তাহলে দুইটা তার স্টিলের তার। এখন দুইটা যদি স্টিলের তৈরি হয় তাহলে দুইটার ইয়ং মডুলাস কি চেঞ্জ হবে? স্টিলের 100টা তার নিয়ে কাজ করো, সবগুলো তারের ইয়ং মডুলাস কত? সেম, 2 × 10⁻11। তার মানে প্রথম তারের ইয়ং মডুলাস আর দ্বিতীয় তারের ইয়ং মডুলাস কি? সেম। কথা কি বোঝা গেছে? তাহলে চলো আমরা অঙ্কটা একটু করি। হ্যাঁ, অঙ্কটা করি। দেখো আমি এটা এভাবে একটু লিখে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। বলের পরিবর্তন বের করার জন্য চূড়ান্ত বল বের করতে হবে, F2 বের করতে হবে, নাহলে তুমি বলের পরিবর্তন পাবা না। তাহলে আমরা চূড়ান্ত বল বের করবো। কারণ এটা কি পরীক্ষায় লিখতে হবে না, এটা তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি ভাইয়া। বলের পরিবর্তন বের করার জন্য আমাদেরকে চূড়ান্ত বল বের করতে হবে। চূড়ান্ত বল বের করতে হবে, বের করতে হবে। হ্যাঁ, এখন উভয় তার যেহেতু স্টিলের,
তোমরা এখান থেকে কথা লেখা শুরু করবা। তাহলে যেখান থেকে লেখা শুরু করবে সেটা আমি সবুজ কালি দিয়ে লিখে দিই। উভয় তার স্টিলের হওয়ায়, উভয় তার স্টিলের স্টিলের হওয়ায় হওয়ায় আমরা বলতে পারি প্রথম তারের ইয়ং গুণাঙ্ক আর দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক পরস্পর সমান। ঠিক আছে, তাহলে ইয়ং গুণাঙ্কের সূত্র কি? ফালু বাই আলু। তাহলে আমরা লিখতে পারি বা প্রথম তারের জন্য সবই 1 1, তাহলে F1 L1 ডিভাইডেড বাই A1 L1 ইকুয়াল টু দ্বিতীয় তারের জন্য F2 L2 ডিভাইডেড বাই A2 L2। এখন আসো এই পাশে আমরা দেওয়া আছে দিয়ে F1 এগুলা মানগুলা বসে, আসো মানগুলা বসে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে চলো দেখি। আমাদের দেওয়া আছে F1 প্রাথমিক বল দেওয়া আছে 10 নিউটন, F2 বের করতে হবে তাই না? আচ্ছা, এখন দেখো তো একটা কথা বলছে কি, দেখো তো একই দৈর্ঘ্যের, তার মানে দৈর্ঘ্য সেম, তার মানে কি L1 L2। এখন আদি দৈর্ঘ্য কি দেওয়া আছে উদ্দীপকে? কোথাও উদ্দীপকে শুধু দুইটা কথা বলা আছে, 10 নিউটন বল 0.1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। তার মানে আমরা কি ধরবো? আমরা প্রথম তারের দৈর্ঘ্য ইকুয়াল টু দ্বিতীয় তারের দৈর্ঘ্য ইকুয়াল টু L ধরে নিই, এটা ধরে নিই। ওকে, শেষ। তাহলে L1 L2 ধরা শেষ। A1 A2 দেখ, আমাদের A1 A2 সরাসরি দেওয়া নাই, আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম তারের ব্যাসার্ধ আর, দ্বিতীয় তারের ব্যাসার্ধ কি বলছে? প্রথম তারের দ্বিগুণ, তার মানে 2R। ওকে, ধরে নিলাম ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ থেকে আমরা A1 আর A2 বের করতে পারবো। ঠিক আছে, R1 দিয়ে A1 আর R2 দিয়ে আমরা A2 বের করতে পারবো। বাকি রইল কি L1 আর L2। দেখো কি বলছে, সম পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তার মানে L1 আর L2 সমান কি 0.1 মিলিমিটার। তাহলে L1 আর L2 সমান কি 0.1। তাহলে L1 আমরা বলতে পারবো যে আমাদের এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি L1, তারপর দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি L2 সমান আমাদের কত? 0.1 মিলিমিটার। এটা কি কি কষ্ট করে মিটারে নিতে হবে? না ভাইয়া, কেন মিটারে নিবো? কাটাকাটি চলে যাবে, কেন নেই, দুইটা সেম একক। L1 L2 দৈর্ঘ্য বৃদ্ধি দুইটা কি সেম একক, মানে দৈর্ঘ্য বৃদ্ধি একই জিনিস যদি সেম এককে থাকে তাহলে সেগুলোকে আমাদের আর কষ্ট করে মিটারে নেওয়ার কোনো দরকার নেই, এগুলা কাটাকাটি চলে যাবে। ওকে, আচ্ছা আসো এখন দেখি, এখন মানগুলা বসাই, F2 বের করতে হবে। তাহলে দেখো আমরা F1 L1 আবার লিখলাম, কেন লিখলাম? F2 L2 আবার লিখলাম। তুমি বলতে পারো ভাই লিখে মান বসাই ফেলেন না, বসাইলেন না কেন? বলতেছি A1 আর A2 তো নাই, R1 R2 দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখবো পাই R1 স্কোয়ার L1, এটাকে লিখবো পাই R2 স্কোয়ার L2। হ্যাঁ, এখন আমরা মান বসাবো, কাটাকাটি করতে এখন ভালো লাগবে, কথা কি বোঝা গেছে? আচ্ছা আস, এখন F1 এর মান কত? 10 নিউটন। L1 সমান কত ধরে নিয়েছিলাম? L। F2 মান কত জানি না, বের করব। L2 মান কত ধরে নিয়েছিলাম? L। কারণ কি দুইটা তারেরই দৈর্ঘ্য সেম ছিল। পাই পাই কাটা, পাই পাই কাটা, চলো কাটি, লাল কালি দিয়ে কাটি। হ্যাঁ, লাল কালি দিয়ে কাটলাম, পাই পাই কাটলাম। R1 কত? আর। L1 কত? 0.1। R2 কত? 2R। তাহলে R1 কত? আর, তাহলে R স্কোয়ার। R2 কত? 2R, তার উপর হোল স্কোয়ার। L2 কত? L। L মানে কি 0.1, তাহলে L2 মানও কি 0.1। দেখছো, সবগুলো মান বসাই দিলাম। ঠিক আছে, যারা একবারে বুঝবে না পরে আরেকবার দেখে নিবা। তাহলে এখন আসো আরো কাটাকাটি যাই, আরো কাটাকাটি যাই। দেখো এই যে এল, এই যে এল কাটা যায়, একই জিনিস দুই পাশে। এই যে 0.1, এই যে 0.1 কাটা যায়, সেম জিনিস দুই পাশে। ঠিক আছে, তাহলে এইগুলো এগুলো আমাদের কাটা যায়। তাহলে যদি কাটা যায় তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে বলতো? আমাদের এই পাশে থাকে 10/r স্কোয়ার, এই পাশে থাকে F2 ডিভাইডেড বাই 2 কে স্কোয়ার করলে 4, আর কে স্কোয়ার করলে r স্কোয়ার। তারপরে লাইনে দেখো, এখন দেখো আর স্কোয়ার কাটা যায়, তাহলে এই পাশে থাকে 10, এই পাশে থাকে F/4, আর স্কোয়ার কাটা। তার মানে সুতরাং আমরা বলতে পারি এফ টু ইকুয়াল টু কত? 4×10 40 নিউটন। F2 পেয়ে গেলাম 40 নিউটন। আমি বলছিলাম না আমাকে যদি বলের পরিবর্তন বের করতে হয় তাহলে চূড়ান্ত বল বের করতে হবে? তাহলে আমি এই যে চূড়ান্ত বল পেয়ে গেছি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের চূড়ান্ত বল। চূড়ান্ত বল, প্রাথমিক বল কত ছিল? 10 নিউটন, চূড়ান্ত বল কত? 40 নিউটন। তাহলে সুতরাং বলের পরিবর্তন, বলের পরিবর্তন, পরিবর্তন কিভাবে করতে হয়? শেষ থেকে আদি বিয়োগ করতে হয়। তাহলে বলের পরিবর্তন ডেল এফ ইকুয়াল টু শেষ কত? F2, শুরুতে কত ছিল? F1। তার মানে 40 বিয়োগ 10, তার মানে আনসারটা কত? আনসারটা হচ্ছে আমাদের 30 নিউটন। 40 বিয়োগ 10 নিউটন, তার মানে 30 নিউটন বল বৃদ্ধি করতে হবে। পজিটিভ ভ্যালু আসছে না? পজিটিভ, তার মানে এত নিউটন বল বৃদ্ধি করতে হবে। তো তখন তোমরা আনসারটা লিখে দিবা। উদ্দীপকে উল্লিখিত বলের পরিবর্তনের পরিমাণ ব্যাখ্যা করো, নাই তাকে? তাহলে বলবা যে বল 30 নিউটন বল বৃদ্ধি করতে হবে, বা বলের পরিবর্তন 30 নিউটন করতে হবে। ঠিক আছে, এইভাবে লিখে দিলেই কিন্তু আমাদের প্রশ্নটা হয়ে যাবে। তো দেখো আমাদের বরিশাল বোর্ড বলছি সবসময় এটা একটু ক্রিটিক্যাল টাইপ আসে, মানে গতানুগতিক না, একটু মাথা খাটাইতে হবে। তো তোমরা একটু সতর্ক থেকো ভাইয়ারা, একটু মাথা খাটিয়ে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, এখন এটা বলার কিছু নাই যে আমাদের জন্য এরকম কেন,
অন্যান্য বোর্ডের প্রশ্নতে এত কঠিন আসে না, ওরকম না ব্যাপারটা। এখন তোমরা তো ওটা দিয়ে ইউজ টু হয়ে গেছো, তাই না? তো এই জন্য তোমাদের প্রশ্নগুলো একটু ট্রিকি ট্রিকি আসে, একটু ট্রিকি সাইড টাইপ কোশ্চেন আসে। তোমাদের তো আসলে এতে একটু গর্ব করা উচিত, একটু ভাব নেওয়া উচিত, তাই না, যে আমাদের প্রশ্ন কি হয় অন্যান্য বোর্ডের থেকে আমাদের প্রশ্নগুলো একটু একটু ভালো ক্রিয়েটিভ হয়। তো এটা নিয়ে তো অ্যাকচুয়ালি গর্ব করার মতো একটা বিষয়, ঠিক আছে? কারণ তোমাদের ক্রিয়েটিভিটি, আমি তো মনে করি যে যেই বোর্ডের প্রশ্ন যত স্ট্যান্ডার্ড হচ্ছে, যত হার্ড হচ্ছে, সেই বোর্ডের স্টুডেন্টদের জন্য তত ভালো। কারণ কি, ক্রিয়েটিভিটি বাড়তেছে, শুরু থেকেই তোমরা একটা ক্রিয়েটিভ নলেজের মতো দিয়ে যাচ্ছ। তোমরা জানো যে আমাদের প্রশ্ন কি হয় অন্যান্য বোর্ডের তুলনায় অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? অন্যান্য বোর্ডের তুলনায় স্ট্যান্ডার্ড হয়, মানে আমি এখন অন্যান্য বোর্ডকে ছোট বলছি না, ব্যাপারটা ওরকম না, বাট কারো প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় বলতে হবে যে এই বোর্ডের প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, আমি সেটাই বলছি। মানে এটা এরকম না যে অন্যান্য বোর্ড মন খারাপ করবে। দিনাজপুর বোর্ডের কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড হয়। কুমিল্লা বোর্ড, আমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছি বা আমি যে বোর্ডে থাকি এখন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন ভালো মানের স্ট্যান্ডার্ড হয়, ভালো মানের স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? আর সহজ কোনটা হয় সেটা আমি বলছি না, কারণ কি, অনেক বছরই দেখা যায় একটা একটা মানে একটা বোর্ডে বিগত 4-5 বছর মনে করো প্রশ্ন খুব সহজ আসছে, হুট করে দেখা যায় যে একটা বোর্ডে একটা বছর হচ্ছে ওই বোর্ডে খুব সবচেয়ে কঠিন প্রশ্ন আসছে। এরকম আসতেই পারে। যেমন আমি যদি বলি সিলেট বোর্ডের কথা, এতদিন সিলেট বোর্ডে পড়িয়েছি আমি। সিলেট বোর্ডে বিগত কয়েক বছর খুব সহজ সহজ মোটামুটি ভালো সহজ মানের প্রশ্ন আসছে, মানে এত ক্রিটিক্যাল আসে নাই। বাট 2023 সালে আমি দেখলাম সিলেট বোর্ডে ভালো মানের ক্রিটিক্যাল কোশ্চেন আসছে। এখন কি বলা যাবে, এখন কি মানে তার মানে কি সিলেটে কি কঠিন কোশ্চেন হতে পারে না, স্ট্যান্ডার্ড কোশ্চেন হতে পারে না? অবশ্যই পারে। সিলেট বোর্ডে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে। ঢাকা বোর্ডে 2023-এ কিছু কিছু কোশ্চেন খুব ক্রিটিক্যাল আসছে। ঢাকা বোর্ড আমরা সবসময় বলি যে ঢাকা বোর্ড এরা হচ্ছে এমনিতেও ফেসিলিটিস বেশি পায়, তার উপর প্রশ্ন সহজ হয় না, ব্যাপারটা ওই রকম না। যারা পরীক্ষা দিচ্ছে তারা বুঝতে পারতেছে, ঠিক আছে? আমি তো দেখি যে বাংলাদেশে যে সকল পাবলিক ভার্সিটি গুলো আছে, আমরা যে পড়াশোনা করছি, ঢাকা থেকে কয়টা ছেলে মেয়ে পড়তে আসছে? সব তো আসছে উত্তরবঙ্গ থেকে আসছে, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, রংপুর, তারপর হচ্ছে খুলনা, বাগেরহাট, ওসব এলাকার ছেলেপেলেরা এসে ভরে গেছে। আমরা গেছি, আমরা ব্রাহ্মণবাড়িয়া, তারপর কুমিল্লা, চাঁদপুর, এইসব ছেলেপেলেই তো বেশি। ঢাকা বোর্ডের আন্ডারে কয়টা ছেলে গেছে পাবলিক ভার্সিটিতে, মানে সাস্টে পড়াশোনা করতে? খুব বেশি না। মানে যেভাবে রেশিও বলা হয় যে ঢাকা বোর্ডের প্রশ্ন অনেক সহজ হয়, এই হয় সেই হয়, সেই অনুযায়ী তো তাহলে পাবলিক ভার্সিটিতে অনেক বেশি স্টুডেন্ট যাওয়ার কথা না ঢাকা বোর্ড? ব্যাপারটা এরকম না। তোমরাও পড়াশোনা করছো, মফস্বল ঢাকা বলতে এখন আর কোনো পার্থক্য নেই, এখন অনেকটাই দূরত্ব কমে আসছে। এখন হচ্ছে আমাদের যে নলেজ লেভেল, সেই লেভেলটা এখন আর মানে এখন 19-20 হয়ে গেছে। এখন চাইলে একটা মফস্বল একটা গ্রামের ছেলেও এখন চাইলে কি করতে পারে, একটা গ্রামের ছেলে বা মেয়েও কিন্তু এখন চাইলে ভালো একটা জায়গায় পড়াশোনা করতে পারে। তো এলাকা নিয়ে কখনোই হীনমন্যতায় ভোগার কিছু নেই, গর্ব করারও কিছু নেই। মানে তুমি ঢাকা পড়ো বা বড় শহরে পড়ো বলে তুমি ভালো স্টুডেন্ট, তুমি ফেসিলিটিস বেশি পাচ্ছ, হ্যাঁ ভালো কথা, বাট তোমার সাথে যে কম্পিট করতে আসবে গ্রামের একটা ছেলে বা মেয়ে, সে তোমাকে বিট করে ফেলতে পারে এনি টাইম। তার কারণে কি, যারা বড় শহরে আছো তাদেরকে বলবো তোমরা মানে অহংকার করিও না, এবং নিজেকে হচ্ছে নিয়ে মানে বেশি উৎফুল্ল হয়ে যেও না বা রিল্যাক্স হয়ে যেও না। আর যারা কিনা একদম গ্রাম থেকে আসছো, মফস্বল থেকে উঠে আসতেছো, তোমাদের বলবো তোমরা হতাশ হয়েও না। সবাই যার যার মতো করে চেষ্টা চালিয়ে যাও। আমরা একটা দেশের মানুষ, একটা দেশের মানুষ যেহেতু আমরা সবাই আসলে এখানে সমানভাবেই আমরা পড়াশোনা করার অধিকার পাওয়া উচিত। এবং আমি মনে করি যে এখন এই অনলাইনের যুগে আসলে আমরা ওই অধিকারটা অনেকাংশেই পেয়ে যাচ্ছি। অনলাইনে যেমন আমার ক্লাসটা দেখো, বা যারা কিনা অনেক ভালো ভালো টিচার আছে, আমরা তো মাত্র শুরু করেছি, মানে অত বড় কিছু না। যারা কিনা অনেক বড় বড় গ্রুপ আছে, তাদের ক্লাস কিন্তু একটা ঢাকা ছেলেও দেখছে, একটা সিলেটের ছেলেও দেখছে, আবার একটা কুমিল্লার ছেলেও দেখছে, ব্রাহ্মণবাড়িয়ার ছেলেও দেখছে, আবার কোনো মানে খুবই প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলেরও যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সেও কিন্তু দেখতে পাচ্ছে। তার মানে কি, টিচার কিন্তু একজনই, সবাই তার থেকে উপকৃত হচ্ছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, পড়াশোনার একটু মনোযোগ দিয়ে করো, ওকে? আচ্ছা, তারপরে আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। দিনাজপুর বোর্ড, পরের প্রশ্নে চলে যাই। দিনাজপুর বোর্ড, ওয়াও, এটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন, একটা খুবই পছন্দের প্রশ্ন, গ্রাফ দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। এই প্রশ্নটা হচ্ছে আমাদের ডব্লিউ এবং ইউ, এই দুইটা সূত্রের একটা প্রশ্ন। অসাধারণ একটা প্রশ্ন এটা। এটা আসলে মানে খুবই সুন্দর একটা প্রশ্ন। কি বলছে দেখো, গতে বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রথম তারে, এই যে প্রথম চিত্র আর কি, প্রথম তারে চিত্র 1 অনুসারে সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ কত? ভাইয়ারা, সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ হয় কি, ডব্লিউ বের করতে বলছে। দেখো গ্রাফের ওয়াই অক্ষ বরাবর পীড়ন দেওয়া আছে, এবং এক্স অক্ষ বরাবর বিকৃতি দেওয়া আছে। বিকৃতি কত, 10⁻², 10 স্কোয়ার। পীড়ন কত, 2 × 10⁻13। তাহলে এটা কোন সূত্র দিয়ে করতে হবে ভাইয়া বলো? ডাব্লিউ ইকুয়াল টু কি কি সূত্র ছিল আমাদের? ডাব্লিউ ইকুয়াল টু আমাদের কি কি ছিল? আচ্ছা, স্থিতিস্থাপক সীমার মধ্যে সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলছে। আচ্ছা ভালো কথা, সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলছে, কিন্তু এটা কি আমাদের সর্বোচ্চ সঞ্চিত শক্তির সূত্র? মানে ডাব্লিউ সূত্র কি, পীড়ন বিকৃতি দিয়ে কি ডাব্লিউ বের করা যায়? পীড়ন বিকৃতি দিয়ে কি ডাব্লিউ বের করা যায় না। পীড়ন বিকৃতি মানে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা কোন সূত্র বলতো? এটা ইউর সূত্র। ইউ সমান ছিল মানে একক আয়তনের সঞ্চিত শক্তির সূত্র আমরা বের করতাম হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওই যে পীড়ন সমান কি, এফ বাই এ, বিকৃতি সমান কি, স্মল এল বাই ক্যাপিটাল এল।
তার মানে এটা দিয়ে আমরা ইউ বের করতে পারবো, এটা দিয়ে আমরা ইউ বের করতে পারবো। তারপর আমরা পড়ছিলাম না ইউ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি, তাহলে একবার তুমি প্রথমে ইউ বের করবা, তারপর ওটা দিয়ে ডাব্লিউ বের করবা। কিভাবে? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়? ইউবি। তাহলে ইউ তুমি বের করবা এই ফর্মুলা দিয়ে, গ্রাফ থেকে, গ্রাফ থেকে তুমি ইউ বের করবা। এখন বলতে পারো ভাইয়া ভি তো দেওয়া নাই, ভি কই? ভি আছে পাগলা, প্রথম লাইনে দেখো 2 মিটার দৈর্ঘ্য, 0.8 মিলিমিটার প্রস্থচ্ছেদের ব্যাস। তাহলে এই ব্যাস থেকে তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়। ভি পেয়ে গেল না? তাহলে এই দুইটার গুণফল থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? আমাদের সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাচ্ছি। বুঝতে পেরেছো কিনা? দেখো বিষয়টা বুঝতে পেরেছো কিনা? গ্রাফ আছে পীড়ন এবং বিকৃতি, পীড়ন আর বিকৃতি দিয়ে সূত্র কার? ইউ। ইউ মানে কি? একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু একক আয়তনের সঞ্চিত শক্তির গ্রাফ কিন্তু দেওয়া আছে। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি আগে বের করবা। তারপর উদ্দীপকের প্রথম লাইনে তোমাদের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া, প্রস্থচ্ছেদের ব্যাস ব্যাস দেওয়া আছে। তাহলে প্রস্থচ্ছেদের ব্যাস থেকে তুমি কি করবা? এ ইকুয়াল টু পাই বাই 4 ডি স্কোয়ার, ওটা দিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করবা। তাহলে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ দিলে তুমি কি পেয়ে যাবা? ভি পেয়ে যাবা, আয়তন। তাহলে আয়তনকে ইউ দিয়ে গুণ দিবা, তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ বের করে ফেলতে পারবা। তো আমি আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এখন বাকিটা ভাইয়া যখন লিখবো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। চলো লিখি। কোন বোর্ড? দিনাজপুর। দিনাজপুর 2019। ঠিক আছে, দিনাজপুর 2019, 19ই তো নাকি? 19 তো, হ্যাঁ দিনাজপুর 2019। তাহলে চলো দেখি আমাদের চিত্র একে গ, আমরা লিখবো চিত্র একে, চিত্র একে আমাদের সর্বোচ্চ পীড়ন দেওয়া আছে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে দেওয়া আছে। যে গ্রাফটা দেওয়া আছে ওই গ্রাফটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে সর্বোচ্চ পীড়ন। আচ্ছা একটু নিচে লিখি, সর্বোচ্চ স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের গ্রাফটা যে দেওয়া আছে এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে সর্বোচ্চ পীড়ন এবং বিকৃতি দেওয়া আছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে এই যে দেখছো, এই যে এখানে বলছে তার দুটির প্রথমটির ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র দেওয়া আছে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে সর্বোচ্চ পীড়ন আর সর্বোচ্চ বিকৃতি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের চিত্র একে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের সর্বোচ্চ পীড়ন, সর্বোচ্চ পীড়ন, পীড়ন মানে কি? এফ বাই এ, সর্বোচ্চ পীড়ন এফ বাই এ। ঠিক আছে, তো আহা কারেন্ট চলে গেছে, আমার মাত্র কারেন্ট চলে গেল। তো আমি তাহলে এই অঙ্কটা করেই, যেহেতু লোডশেডিং হয়ে গেছে, তো আমি এই অঙ্কটা করেই হচ্ছে ক্লাসটা শেষ করব। ঠিক আছে, পরের আবার আরেকটা ক্লাসে হচ্ছে বাকিটা আমি তোমাদেরকে অ্যাড করে দিব। ওকে, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে এফ বাই এ, এফ বাই এ কত দেওয়া আছে? 2 × 10⁻30, 2 × 10⁻30 নিউটন পার মিটার স্কোয়ার স্থিতিস্থাপক সীমার মধ্যে আসে। রাইট, আচ্ছা তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে দেওয়া আছে। তারপর আর কি দেওয়া আছে? বিকৃতি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি দেওয়া আছে। বিকৃতি মানে কি? বিকৃতি হচ্ছে এল বাই এল। এল বাই এল কত দেওয়া আছে? এল বাই এল, এল ডিভাইডেড বাই এল, এল ডিভাইডেড বাই এল। বিকৃতি দেওয়া আছে আমাদের 10 স্কোয়ার। এই যে দেখো 10 স্কোয়ার, বিকৃতির কি কোনো একক আছে? এই যে দেখো 10 স্কোয়ার, বিকৃতির কোনো একক আছে না, কারণ এল বাই এল দুইটার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে বিকৃতি। তাহলে দুইটা দৈর্ঘ্যের অনুপাত মানে কি? মিটার বাই মিটার, মিটার মিটার কাটা চলে যাবে। বিকৃতির কিন্তু কোনো একক হয় না। অনেক সময় কত প্রশ্ন আসে বিকৃতির একক কি? উত্তর হচ্ছে বিকৃতির একক হয় না, কারণ কি? তারা একই জাতীয় রাশির অনুপাত, একই জাতীয় রাশির অনুপাতের একক হয় না। তাহলে এখান থেকে আমরা লিখবো, তাহলে সুতরাং, এবং আমরা এখান থেকে আরেকটা কথা লিখবো, উদ্দীপক হতে আমরা তারের আয়তন বের করতে পারি, সেটা লিখে নিব। উদ্দীপক হতে, উদ্দীপক হতে আমরা এই তারের আয়তন বের করতে পারি। আয়তন, আয়তন ভি ইকুয়াল টু কি? এ এল, এ এল। তো এ কি জানি? এ জানি না ভাইয়া, কিন্তু আমরা ব্যাস জানি 0.8 মিলিমিটার। তাহলে এই এর জায়গায় আমরা লিখবো পাই বাই 4 ডি স্কোয়ার, আর এল এর জায়গাতে এল লিখবো। ঠিক আছে, তাহলে পাই বাই 4 ডি স্কোয়ার, চলো মান বসাই। পাই বাই 4, ডি এর মান কত? 0.8। তাহলে পাই বাই 4 ইন্টু ইন্টু 0.8 মিলিমিটার, তাহলে 0.8 ইন্টু 10⁻³ মিটার হোল স্কোয়ার। এল কত? এল আমাদের দেওয়া আছে ভাইয়া, দেখো 2 মিটার, এল হচ্ছে 2 মিটার দৈর্ঘ্য, তাহলে 2। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে এটার মান কত আসবে? 1.0053 ইন্টু 10⁻⁻6। আয়তনের একক কি? মিটার কিউব, মিটার কিউব আসবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু সর্বোচ্চ পীড়ন বিকৃতি গ্রাফ থেকে নিলাম, এবং তারের আয়তন ভি আমরা এটা উদ্দীপক থেকে নিলাম। তাহলে এখন আমরা আমাদের বের করতে বলছে কি? সর্বোচ্চ সঞ্চিত শক্তি, তার মানে ডাব্লিউ বের করতে বলছে। তা আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি? ইউ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা
ডব্লিউ ইকুয়াল টু ইউবি, ডব্লিউ বের করতে বলছি, তাহলে বা ডব্লিউ ইকুয়াল টু এখন ইউর মান কত, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তাহলে পীড়ন মানে কি এফ বাই এ, বিকৃতি মানে কি এল বাই এল, আর ভি তো জানি, ভি ভি বসাই দিব, এখন সবকিছুর মান বসিয়ে দাও। হাফ পীড়ন কত পেয়েছো, এফ বাই এ কত পেয়েছো, গ্রাফ থেকে পেয়েছো 2 × 10⁻13, আর বিকৃতি এল বাই এল কত পেয়েছো 10 স্কোয়ার, তাহলে মান বসাও, মান বসাও। তাহলে আমরা পাই হাফ ইন্টু এফ বাই এ হচ্ছে 2 × 10⁻13, এল বাই এল হচ্ছে 10 স্কোয়ার, আর ভি মাত্র বের করলাম 1.0053 ইন্টু 10⁻⁻6। বুঝতে পেরেছো কিনা অঙ্কটা, আমি একসাথে করছি আর কি, চাইলে তোমরা আলাদা আলাদা ভেঙে ভেঙে করতে পারো, মানে তোমরা প্রথমে ইউ বের করে নিতে পারো, তারপর ইউর সাথে ভি গুণ দিতে পারো, আমি একসাথে করলাম, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু ইউ আগে বের করে নিতে পারো, তারপর ইউর সাথে ভি গুণ দিয়ে ওটাকে ডাব্লিউ লিখতে পারো, কোনো সমস্যা নেই, আমি একসাথে করলাম। তাহলে এটার আনসার কত আসবে, 1.0053 ইন্টু, দেখো কিভাবে আনসারটা আসে, মানে ক্যালকুলেটরও লাগবে না, এটা দেখো 2 2 কাটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে পাওয়ার কত 13, আর 2 যোগ করলে কত 15, 15 থেকে এই যে -6, 6 বিয়োগ করলে কত 9, 10⁻9, 10⁻9, আর সাথে রয়ে গেল কি ওই যে 1.0053 ইন্টু 10⁻9, এত, এবং এককটা কি জুল। তাহলে আমাদের কিন্তু আনসার হয়ে গেল। দেখো সহজ একটা ম্যাথ, আমি তোমাদেরকে একটু ছোট করে দেখাই, তাহলে তোমরা এটা আরো সহজে বুঝতে পারবা। এই যে দেখো, আমি কি করলাম, প্রথমে চিত্র 1 থেকে আমি স্থিতিস্থাপক সীমার মধ্যে সর্বোচ্চ পীড়ন আর বিকৃতি সেগুলো আমি নিলাম, তারপর উদ্দীপক থেকে আমি আয়তন বের করে নিলাম, তারপর আমরা জানি একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ সমান হচ্ছে মোট শক্তি ডিভাইডেড বাই মোট আয়তন ডাব্লিউ বাই ভি। তাহলে আমাকে বের করতে বলছে মোট শক্তি কত, মোট সঞ্চিত শক্তি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইউভি, ইউর জায়গায় আমরা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তার মানে হাফ ইন্টু এফ বাই এ ইন্টু এল বাই এল বসালাম, আর ভি মান আমরা বসিয়ে দিলাম, সবকিছু হিসাব নিকাশ করলে আমাদের আনসার চলে আসছে 1.0053 ইন্টু 10⁻9 জুল। ঠিক আছে, আচ্ছা, তো ঘ নাম্বার ম্যাথটা করি, ঘ নাম্বার ম্যাথটা করি চলো। ঘ ঘ নাম্বার ম্যাথে আমাদেরকে কি বলেছে, ঘ নাম্বার ম্যাথে আমাদেরকে বলেছে দুটি তারের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক, কোনটি অধিক স্থিতিস্থাপক, তো কি বলছিলাম বলতো, স্থিতিস্থাপকতা কার বেশি, যার ওয়াই বেশি, যার ওয়াই বেশি, যার ইয়ং এর গুণাঙ্ক বেশি, সে বেশি স্থিতিস্থাপক। তাহলে আমরা কি করব, প্রথম তারের ইয়ং গুণাঙ্ক দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক বের করব। তো প্রথম তারের ইয়ং গুণাঙ্ক বের করতে আমাদের কি করা লাগবে, প্রথম তারের অলরেডি আমরা গরুর গতে প্রথম তারের আমরা ডব্লিউ পেয়ে গেছি, তাই না? তাহলে ডব্লিউ দিয়ে কি আমাদের আরেকটা ফর্মুলা আছে না, ওটা দিয়ে আমরা কি করতে পারি, ইয়ং এর গুণাঙ্ক বের করতে পারি, আবার আরেকটা কাজও করতে পারি। ইয়ং এর গুণাঙ্ক মানে কি, ইয়ং এর গুণাঙ্ক মানে কিন্তু পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে? পীড়ন বাই বিকৃতি হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তাহলে পীড়নকে আমরা যদি বিকৃতি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ইয়ং এর গুণাঙ্ক পাই। তো আমি তোমাদেরকে যেহেতু পীড়ন বাই বিকৃতি দিয়ে পড়াই নাই, সেহেতু আমি তোমাদেরকে ফর্মুলা দিয়ে দেখাই দিই, প্রথম তারের জন্য ইয়ং এর গুণাঙ্ক কত হবে। ঠিক আছে, প্রথম তারের জন্য ইয়ং এর গুণাঙ্ক কত হবে, আমি আমার মতো পড়াই দিচ্ছি, দেখো। আচ্ছা, গ ঘ আমার বলবো যে প্রথম তারের জন্য, প্রথম তারের জন্য কোনটি বেশি স্থিতিস্থাপক, তাহলে ইয়ং গুণাঙ্ক বের করবো, প্রথম স্তরের জন্য আমরা ইয়ং গুণাঙ্ক বের করবো y1। তাহলে প্রথম তারের জন্য আমরা y1 তো এভাবে পারবো না, আমরা প্রথম তারের জন্য w বের করেছিলাম, তাহলে w ইকুয়াল টু কি হাফ y a l স্কয়ার ডিভাইডেড বাই l, এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলতে পারি প্রথম তারের জন্য। তাহলে এটা সমান আমরা তাহলে কি লিখতে পারি, আমরা এখান থেকে y বের করব, তাহলে y ইকুয়াল টু আমাদের আসবে 2wl ডিভাইডেড বাই a l স্কয়ার, ডিভাইডেড বাই a l স্কয়ার। এখন এই মানগুলা বসাই দিলেই হবে। তাহলে দেখো আমাদের কিন্তু কথা হচ্ছে এল, এল বাই এল না, এভাবে করলে জটিল হয়ে যাবে, সরি সরি সরি, এভাবে জটিল হয়ে যাবে, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, অবশ্যই জটিল করতে চাই না, এভাবে করতে গেলে তোমাদের শুধু শুধু অযথা কষ্ট হবে। জাস্ট একটা সূত্র একটু মনে রেখে দাও তাহলেই হবে, আমি সূত্রটা একটু তোমাদের ভেঙে দেখাই, ওটা আসলে তোমাদেরকে দেখানো হয় নাই, এই জন্য আমি চাচ্ছিলাম না এভাবে করতে। আচ্ছা সমস্যা নেই, সূত্রগুলা দেখাই দিই, সূত্রটা দেখাই দিই, সূত্রটা দেখাই দিই। আসলে ওই যে ওয়াই ইকুয়াল টু ফালু বাই আলু, মানে এফ এল বাই এল, ওটা কোথেকে আসছে সেটা একটু দেখাই দিই, হ্যাঁ। ইয়ং গুণাঙ্ক এটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি, এটা হচ্ছে সূত্র, এটা ছিল আসলে মূল সূত্র, এটা থেকে ভেঙে ভেঙেই ফালু বাই আলু আসছে। কিভাবে দেখো, পীড়ন মানে কি এফ বাই এ, বিকৃতি মানে কি এল বাই এল, তাহলে উল্টাই দিলে কি হয় এফ বাই এ ইন্টু উপরে এল নিচে ছোট এল, দেখছো? এটা থেকে কিন্তু আমাদের ফালু বাই আলু আসছিল, বিখ্যাত ফালু বাই আলু সূত্র আসছিল, ওয়াই ইকুয়াল টু ফালু বাই আলু। তাহলে আসলে ওয়াই ইকুয়াল টু কত কি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে পীড়ন বাই বিকৃতি, কথা কি বোঝা গেছে? পীড়ন বাই বিকৃতি। তাহলে আমরা প্রথম তারের জন্য পীড়ন বাই বিকৃতি দিয়ে করতে পারবো, কেন? কারণ প্রথম তারের জন্য আমাদের গ্রাফের মধ্যে পীড়ন এবং বিকৃতি দেওয়া আছে, তাহলে ওটা বসাই দিলেই হবে।
তো এটা পরীক্ষায় লিখতে হবে না, এখন যেটা লিখলাম লিখতে হবে না, এটা জাস্ট তোমাদেরকে আমি যেহেতু এই জিনিসটা পড়ানো হয় নাই সেই কারণে দেখাই দিলাম আর কি। ঠিক আছে, তাহলে আসো, তাহলে আমরা এখন অঙ্কতে যাই। অঙ্কে লিখবো প্রথম তারের জন্য, প্রথম তারের জন্য ইয়ং মডুলাস, ইয়ং এর গুণাঙ্ক y1 সমান কি পীড়ন বাই বিকৃতি। প্রথম তারেরটা আমরা পীড়ন বাই বিকৃতি দিয়েই বের করে ফেলতে পারবো। পীড়ন কত? পীড়ন হচ্ছে 2 × 10⁻13, বিকৃতি কত দেওয়া আছে 10 স্কোয়ার, হিসাব করলে কত আসবে 2 × 10⁻11। ইয়ং মডুলাসের একক কি নিউটন পার মিটার স্কোয়ার। প্রথম তারের জন্য ইয়ং গুণাঙ্ক পেয়ে গেলাম। এখন আসো দ্বিতীয় তারের জন্য, দ্বিতীয় তারের জন্য, দ্বিতীয় তারের জন্য চলো আমরা দেখি দ্বিতীয় গ্রাফে কি কি দেওয়া আছে। ভাই দ্বিতীয় গ্রাফে সঞ্চিত শক্তি দেওয়া আছে, সঞ্চিত শক্তি দেওয়া আছে, তার মানে কি ডাব্লিউ দেওয়া আছে। দ্বিতীয় গ্রাফের জন্য আমাদের সঞ্চিত শক্তি দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি স্কোয়ার দেওয়া আছে, তার মানে এল স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় তারের জন্য আমরা ইয়ং গুণাঙ্ক বের করবো কোন সূত্র দিয়ে? ডাব্লিউ দেওয়া থাকলে সূত্র কি ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। তাহলে দ্বিতীয় তারের জন্য আমাদের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। এখান থেকে আমরা ওয়াই বের করবো, ওয়াই টু বের করবো, মানে ওয়াই মানে কি দ্বিতীয় তার, তো ওয়াই টু লিখবো। তো কি কি দেওয়া আছে দ্বিতীয় তারের জন্য? আমাদের সঞ্চিত শক্তি ডব্লিউ দেওয়া আছে কত 0.7 × 10⁻11, তাহলে ডব্লিউ দেওয়া আছে 0.7 × 10⁻11 জুল। এবং দৈর্ঘ্য বৃদ্ধি স্কোয়ার, তার মানে এল স্কোয়ার দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি স্কোয়ার কত 4 মিটার স্কোয়ার, 4 দেওয়া আছে 4 মিটার স্কোয়ার, এই দুইটা দেওয়া আছে। আচ্ছা এল কত বলতো? দুইটা তারের জন্য এল কত বলতো? উদ্দীপকে দেওয়া আছে 2 মিটার দৈর্ঘ্য, 2 মিটার, 2 মিটার। ঠিক আছে, আর এ কত বলতো? এ হচ্ছে আমাদের ব্যাস দেওয়া আছে তাই না, এ এ হচ্ছে কত π/4 ডি স্কোয়ার, π/4 ডি স্কোয়ার। তাহলে π/4, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে আমাদের 0.8 মিলিমিটার, তাহলে 0.8 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে কত আসে দেখো, এর মান, এর মান আমি আলাদা বের করে ফেলি, বের করে ফেললে ভালো হবে। π/4 ইন্টু 0.8 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার, এটা আসবে 5.026, তার মানে 5.03 লেখা যায়, 5.03 ইন্টু 10⁻⁻7 একক কি মিটার স্কোয়ার, একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে এগুলো এখন জাস্ট বসাই দিব, তাইলে তো হয়ে গেল। তাহলে চলো আমরা এই ভ্যালুগুলো আমরা একটু বসিয়ে নিই। এই ভ্যালুগুলো বসালে আমাদের কি আসতেছে দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে তাহলে আমরা লিখতে পারি যে আমাদের ইকুয়াল টু ডাব্লিউ তো দেওয়াই আছে, তাহলে লিখতে পারি বা বের করতে হবে কি ওয়াই টু, ওয়াই, তাহলে আমি আগে ওয়াই টু, এই ওয়াইটাকে আমরা ওয়াই টু আকারে লিখতেছি, এই যে ওয়াই টু, এখানে ওয়াই টু লিখলাম। তাহলে ওয়াই টু ইকুয়াল টু আমাদের কত আসবে, উপরে চলে যাবে 2WL, নিচে চলে যাবে এল স্কোয়ার, নিচে চলে যাবে এল স্কোয়ার। এটা তো পার বাই তাই না, মানে এদিক ওদিক করছি আর কি, এপাশ ওপাশ করছি জাস্ট নর্মাল বীজ করি। তাহলে বা ওয়াই টু ইকুয়াল টু 2 ইন্টু ডব্লিউর মান কত 0.7 ইন্টু 10⁻11, 10⁻11, আর হচ্ছে আমাদের এল এর মান কত, এল এর মান হচ্ছে আমাদের 2 মিটার, এর মান কত 5.03 ইন্টু 10⁻⁻7, আর এল স্কোয়ার এর মান কত 4। ভাইয়া এল স্কোয়ার এর মানই 4, 4 এর উপর আবার স্কোয়ার দিতে যাও না, কারণ দেখো এই যে দেখো এল স্কোয়ার সমানই হচ্ছে 4 মিটার স্কোয়ার 4। ঠিক আছে, তোমরা আবার দেখো এল এর জায়গায় 4 দিয়ে এটার আবার স্কোয়ার করতে যাও না। তাহলে এটা করলে আমাদের ওয়াই টুর মান কত আসবে, আমাদের ওয়াই টুর মান এটা দিয়ে হিসাব করলে আমাদের আসবে 1.39, 1.39 ইন্টু 10⁻17, 10⁻17 নিউটন পার মিটার স্কোয়ার। তো বলো তো কে বড়, ওয়াই ওয়ান বড় নাকি ওয়াই টু বড়? ভাইয়া ওয়াই ওয়ান হচ্ছে 2 ইন্টু 10⁻11, ওয়াই ওয়ান হচ্ছে 2 ইন্টু 10⁻11, আর ওয়াই টু কত, ওয়াই টু হচ্ছে 10⁻17, 11 থেকে 17 বড়। তার মানে লিখবা যেহেতু ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বড়, ওয়াই টু বড়, তার মানে যে বড় তারই কি ভার নেওয়ার সামর্থ্য বেশি। প্রশ্নে কি বলছে কোনটা অধিক স্থিতিস্থাপক, তার মানে যেহেতু ওয়াই টু বেশি তার মানে দ্বিতীয় তারটি অধিক স্থিতিস্থাপক, লিখে দিবা। অর্থাৎ দ্বিতীয় তারটি অধিক, অধিক স্থিতিস্থাপক, দ্বিতীয় তারটি আমাদের অধিক স্থিতিস্থাপক। তো এটা আমাদের দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন শেষ। তো আমি একটু ছোট করে দিই তোমাদের দেখানোর জন্য। আমি ক্লাসটা আরো আধা ঘন্টা নিতাম, তারপর আসলে আমার ক্লাসটা শেষ করার ইচ্ছা ছিল, বাট আমাদের হঠাৎ করে এখানে লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিং ইদানিং খুব বেশি বেড়ে গেছে, গরম পড়ছে অনেক, যার কারণে লোডশেডিং বেশি। তো লোডশেডিং হলে যেটা হয় আসলে আমি লম্বা সময় ক্লাস নিতে গেলে আমি আবার ক্লাসটা কনভার্ট করতে পারবো না, ল্যাপটপ অফ হয়ে যাবে, তখন আসলে ক্লাসটা আবার করতে হবে, আবার নিতে হবে। তো এই কারণে যতটুকু আছে সেখানে আমরা আজকে এতটুকুই এখনকার পার্টটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আর এটা ছিল গ, এটা ছিল গ, এটা হচ্ছে আমাদের গ। আমি পুরো ম্যাথটা আবার তোমাদেরকে আবার পুরো পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব একসাথে। এটা হচ্ছে আমাদের ঘ, এটা হচ্ছে আমাদের ঘ, এই যে আমাদের ঘ এখানে শেষ হয়েছে। ঠিক আছে, এই যে ঘ এখানে শেষ হয়েছে।
ওকে, তো আমরা আমাদের পরবর্তী যে পার্টটা হবে সেখানে আমরা 2018 দিয়ে শুরু করব, 2018 এবং 2017। তো 2018 এবং 2017, তারপর আমাদের 2016, 2015 এই প্রশ্ন আছে আমাদের কিছু, এবং আমাদের সবশেষে আমাদের 2023 সালের কিছু প্রশ্ন আছে। 2023 সালেরও কিছু প্রশ্ন আমরা সলভ করবো, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।